বাড়িতে গিয়ে পাত্রী দেখে, কিন্তু আপনি এসেছেন সরকারি হাসপাতালে পাত্রী দেখতে। হাস্যকর ব্যাপার, তাই না? আদিবার কথা শুনে ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে ফয়সাল। তার দৃষ্টি শুধু আদিবার উপর। ফর্সা গাল রাগের লাল রং ধারণ করেছে, কথার মাঝেও রয়েছে গালের ডোল। ফয়সাল খেয়াল করলো আদিবার ডান গালে কালো রঙের একটা তিল রয়েছে, যার ফলে চেহারার সৌন্দর্য দ্বিগুণ ফুটে উঠেছে। ফয়সালের তাকানো দেখে আদিবা কিছুটা অস্বস্তি বোধ করে বলল, রাজনীতিতে যার সম্মান সবার উপরে, যে ব্যক্তি কিনা হাজার মেয়ের ক্রাশ, সে মানুষ কিনা আমার মতো একজন সাধারণ একটা মেয়েকে এভাবে দেখছে। আপনার উপর যে মেয়েগুলো ক্রাশ খায় তারা কিন্তু ভীষণ রেগে যাবে। ফয়সাল তখন তার আশপাশটা ভালো করে দেখল। কেউ না থাকায় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, বেশি বকবক করো তুমি। আব্বু যে কি দেখলো তোমার মাঝে বুঝলাম না। আগে বলুন, সরকারি হাসপাতালে কেন মেয়ে দেখতে এসেছেন? পাত্রের বাসায় গেলে কি ঝাড়ুনে পেটায়? শুনেছি বিরাট ধনী আপনারা। তাছাড়া ধনী লোকেরা একটু কিপটাই হয়। মানে? মানে হলো, পাত্রের বাসায় গেলে সাথে করে মিষ্টি কিনতে হবে, পাত্রীকে কিছু টাকা দিতে হবে। সেভাবে হসপিটালে এসে ফ্রিতে পাত্রী দেখছেন। আপনার মতো কিপটা ছেলেকে কিছু দেবে? ফয়সালের সাথে রাগ দেখিয়ে হসপিটালের ভেতরে চলে আসলো আদিবা। ব্যাডে বসে আছে ওর বেস্ট ফ্রেন্ড অরিন আর অরিনের মা। এখন আসা ফয়সাল কেন হসপিটালে পাত্রী দেখতে এসেছে আর কেনই বা আদিবা রেখে আছে? আজ সকালে আদিবার বেস্ট ফ্রেন্ড অরিনের আম্মুকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। অরিনের আব্বু দেশের বাইরে থাকায় অরিন তার মাকে নিয়ে এসেছে। অরিন একা কিছু পারবে না বলে কান্নাকাটি করে আদিবাকে সাথে নিয়ে এসেছে। সরকারি হসপিটালে থাকলেও ওষুধপত্র নিজেদেরই কিনতে হয়, তাই আদিবা প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে আসে মেডিসিন কেনার জন্য। তখন দোকানের একজন ছেলে ফিসফিস করে বলতে লাগলো, কে চাই, সিনোরা নাকি জয়া? আদিবা বিরক্তি ও রাগ প্রকাশ করে বলল, লাগবে না। ছেলেটি তখন দুষ্টু হাসি দিয়ে বলল, আরে প্যাকেট করে দেবো, লজ্জার কি আছে? মেয়েরা তো এসবের জন্যই আসে। আদিবা এবার খেপে গিয়ে ছেলেটির লম্বা লম্বা চুল ধরে টান দিয়ে টেবিলে মাথা বাড়ি দিয়ে বলল, মেয়ে দেখলে অসহায় ভাবিস? তোরা যেভাবে বলবি সেভাবে সব কিছু হবে। দুর্বল ভাবছিস আমাদের, তাই না? আজ তোর এই মোরগ ঝুটি টেনে না ছিঁড়তে পারলে আমার নামও আদিবা না। লোকজন ভিড় করে দাঁড়ালো। কেউ কেউ বলল, কি জল্লাদ মেয়ে রে বাবা। আবার অনেকে বলল, ভালোই হয়েছে, এই ছেলেদের কারণেই মেয়েরা নিরাপদ নয়। ফার্মেসিতে থাকা লোকজন ছেলেটিকে আদিবার থেকে দূরে সরালো। আদিবা তখন রাগে গজগজ করতে করতে বলল, আর একবার যদি লুচ্চামি করতে দেখেছি তাহলে তোর মুখ ভেঙে কুকুরকে খাওয়াবো। আদিবার এই সাহসিকতার রূপ মুগ্ধ করেন ফয়সালের বাবা অর্থাৎ শফিক আহমেদকে। দূর থেকে তিনি আদিবাকে দেখছেন আর আনন্দের হাসি হাসছেন। বাহ, মেয়েটা দেখছি খুব সাহসী। অন্য কোনো মেয়ে হলে চুপচাপ চলে যেত। আর যদি মেয়েরা এইভাবে প্রতিবাদ করত তাহলে দেশটাই রসাতলে যেত না। আমার বীর ছেলের জন্য এমন বীর মেয়েই প্রয়োজন। তখনই উনি আদিবার পিছু নেন। পরে জানতে পারলেন আদিবা তার বান্ধবীর মাকে এই হসপিটালে ভর্তি করিয়েছেন। পরে ফয়সালকে ফোন দিয়ে বলল হসপিটালে আসার জন্য। এমন পাত্রী কিছুতেই উনি হাতছাড়া করতে পারবেন না। অতঃপর ফয়সাল হসপিটালে এসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো আদিবাকে। প্রথম দেখায় ভালো লাগলেও আদিবার ঝাঁঝালো কথাগুলো তাকে নিরাশ করলো। মুখ কালো করে শফিক আহমেদকে এসে বলল, আব্বু, মেয়ে তো পুরাই ধানি লঙ্কা, কিছুতেই সংসার করার উপযোগী নয় এই মেয়ে। ছেলের কথা শুনে চোখে মুখে রাজ্যের বিরক্তি নিয়ে বিড়বিড় করে বললেন উনি, তোমার সাথে মানানসই এই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে তোমার সাথে থাকতে পারবে না। রাজনীতি করতে করতে নিজেকে মাফিয়া বানিয়ে ফেলেছো। তোমাকে সাহায্য করার জন্য আমার প্রয়োজন মাফিয়া বৌমা, যে কোনো কিছুতেই ভয় পাবে না, বরং বেশি তিরিং বিরিং করলে উল্টো উত্তম মাধ্যম দিবে। ফয়সাল দুষ্ট হাসি দিয়ে বলল, যেভাবে আম্মু তোমাকে দেয়, তাই না? বদ ছেলে কোথাকার, আমাকে নিয়ে মজা, তাই না? আমিও বললাম এই সাহসী মেয়েই হবে আমার বৌমা। চলে যাবার আগে আদিবাকে ডাকলেন শফিক আহমেদ। আদিবা কাছে আসতে বললেন, তোমার আব্বুর নাম্বারটা দাও তো মা, ওনার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। আদিবা বুঝে মনে মনে ভীষণ বিরক্ত হতে লাগলো। একসময় সে এই বাপ ছেলের বিশাল বড় ফ্যান ছিল।
কিন্তু আজকের পর থেকে তাদের নামের আগে থেকে ফ্যান নামক উপাধি সরিয়ে দিয়ে শফিক আহমেদকে ভুল নাম্বার দিল। কিন্তু দুর্ভাগ্যবশত নম্বর বন্ধ থাকায় শফিক আহমেদ বললেন, মা, তোমার আব্বুর নাম্বার তো বন্ধ। মনে মনে ভীষণ খুশি হলো আদিবা, তবুও মুখের কষ্টের ভাব ফুটে তুলে বলল, আসলে হয়েছে কি আঙ্কেল, এই নাম্বারে আবুকে শুধু রাতে পাবেন, দিনের বেলা উনি ফোন কাছে রাখেন না। আচ্ছা মামনি, আমাদের খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, কেমন? অবশ্যই আঙ্কেল। ফয়সাল এবং ওর বাবা চলে যেতেই শব্দ করে বলল আদিবা, এই জীবনে আর কখনোই দেখা হবে না আপনার সাথে। বাবাকে বাবা, এই গুন্ডা ছেলেকে বিয়ে করে আমার জীবনটা জাহান্নাম করার কোনো ইচ্ছা নেই আমার। মজা করে একটু বকা দিলে কিংবা থাপ্পড় দিলে সেটাও নেওয়া যায়। যুদ্ধ করে রোদের মাঝে দাঁড় করিয়ে রাখবে এই রাজনীতিবিদ ছেলে। সেদিন রাতে অরিন ওর মাকে নিয়ে বাসায় চলে যায়। আদিবা চলে যায় তার বাসায়। রাত 9টা। আদিবা তার মুঠো ফোনটার দিকে সে কখন থেকে তাকিয়ে আছে। একজনের ফোনের অপেক্ষা করতে করতে সেই মূল্যবান ফোনটা চলে আসলো। ফোনটা কানে নিয়ে এসে দরজা বন্ধ করে বলল, আজ দেরি করলেন যে ফোন দিতে, জানেন সে কখন থেকে ওয়েট করছি। সরি আদু, আম্মুর শরীরটা ভালো ছিল না, ওনাকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, মাত্র আসলাম। তো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তবে এখন আন্টির শরীর কেমন? আগে থেকে অনেকটা সুস্থ আছেন, তবে রেগুলার মেডিসিন ও চেক আপ করাতে হবে। তোমাকে তো বলেছি আমার পরিবারের কি অবস্থা। আপনাকে কতবার বলেছি আপনার নাম ঠিকানা আমাকে দিন, দেখি আপনি কোনো হেল্প করতে পারে কিনা। কিন্তু আপনার তো সেই একই কথা, কারো হেল্প নেবেন না, একাই সব সামলাবেন। ফোনের ওপাশের ছেলেটি হাসলো। 3 মাস ধরে এ অজানা ছেলেটির সাথে প্রতিদিন রাত 9টায় কথা হয় আদিবার। রং নাম্বারে আসা এই কলের জন্য প্রতিদিন অপেক্ষা করে সে। কিন্তু এখনও এই ছেলের নাম কিংবা পরিচয় সে জানে না। শুধু জানে ছেলেটির বাবা বেঁচে নেই, তারা 3 ভাই 3 বোন। পরিবারের অবস্থা বেশি ভালো না থাকায় ইন্টার পর্যন্ত পড়ালেখা করে ছোটোখাটো চাকরি করছে সে। 1 বোনের বিয়ে দিয়ে দিয়েছে, আর বাকি 4 জনের পড়ালেখা, মায়ের অসুস্থতার খরচ সব একা হাতে সামলাচ্ছে সে। এসব শুনে হয়তো আদিবা ছেলেটির প্রতি দুর্বল হয়ে পড়েছে। হতে পারে ছেলেটির কষ্টের কাহিনী তার মনকে আকর্ষণ করেছে। হঠাৎ দরজায় মায়ের কণ্ঠ শুনে আদিবা ফোনের ওপাশে থাকা ছেলেটিকে বলল, আম্মু ডাকছে, রাখছি। ভালো থেকো। বিছানা থেকে উঠে দরজা খুলতে আদিবার মা বলল, তাড়াতাড়ি খেতে আয়, তোর বাবা অপেক্ষা করছে। আদিবা চলে গেল রাতের খাবার খেতে। বাম পাশের চেয়ারে বসে আছেন আদিবার আব্বু মিস্টার নিজামুদ্দিন, আর তার পাশে বসে আছে আদিবার 5 বছরের ছোট্ট বোন আদুরি। আদিবার মা খাবার বেড়ে দিলেন। আম্মু, অরিনের আম্মু বললো আজকে নাকি ওই রাজাকারের বাচ্চা আইমিন ফয়সাল তোমাকে দেখতে এসেছে, তাও আবার হসপিটালে। আচ্ছা মা, ওদের টাকা পয়সা কি সব শেষ হয়ে গিয়েছে? আদিবার বাবা রাজনীতি একদম পছন্দ করেন না, সেজন্যই তিনি ফয়সালকে রাজাকারের বাচ্চা বলেই ডাকেন। জানি না গো আপু, আমি তো অবাক হয়েছি তখন যখন দেখলাম বিখ্যাত ব্যক্তি ফয়সাল আহমেদ আমাকে দেখতে এসেছে। তুমি কি রাজি আম্মু? কেসে উঠল আদিবা। মিস্টার নিজামুদ্দিন পানির গ্লাস এগিয়ে দিয়ে বললেন, রিল্যাক্স আম্মু, শান্ত হয়ে খাবার খাও। রিল্যাক্স কিভাবে হব আপু? তুমি জিজ্ঞাসা করছো ওই ছেলেকে বিয়ে করতে আমি রাজি আছি নাকি? আব্বু, আমার মাথা তার ছিঁড়ে গেছে এমন মনে হয় তোমার? বিজয়ের হাসি হাসলেন মিস্টার নিজামুদ্দিন। উনি এমন বড় পরিবারের কিছুতেই মেয়ে বিয়ে দেবেন না। উনি ওনার সামর্থ্য অনুযায়ী এমন লোকের কাছেই মেয়ের বিয়ে দেবেন যেন কথা শোনাতে না পারে। আদরি তখন অভিমানী সুরে বলল, আপু, ওই লোকগুলো মোটেই ভালো না, তোমাকে দেখে টাকাও দিল না। আম্মুকে বলবো তোমাকে কালো টিপ পরিয়ে দিতে, বাজে লোকগুলো নজর দিয়ে গেছে। ওই ছেলের থেকে তো আমার ক্লাসের জিসান ভাইয়া অনেক ভালো, প্রতিদিন আমাকে চকলেট গিফট করে। আমি জিসান ভাইয়াকে বলেছি যদি সবসময় চকলেট গিফট করো তাহলে বড় হয়ে তোমাকে বিয়ে করব, আর না করলে তোমাকে বিয়ে করব না। ছোট মেয়ের কথা শুনে রাগে দৃষ্টিতে তাকালেন মিস্টার নিজামুদ্দিন। আদরি তার ইনোসেন্ট মার্কা মুখে পাপ্পি দিয়ে বলল, তুমি তো বলছো আমরা 2 বোন, তোমার মেয়ে কম, বন্ধু বেশি, সেই জন্য তো শেয়ার করলাম বন্ধু হিসাবে।
এবার সবাই হেসে দিল। খুনসুটির ভেতরে তাদের রাতের খাবারের সমাপ্তি ঘটল। পরের দিন সকালে আদুরি এসে আদিবাকে বলল, আপু আমি মনে হয় আর বাঁচবো না। আদুরির কথা শুনে ভয়ে তার গালে কপালে বেখরে চুমু দিতে লাগলো সে। মরে যাবে কথাটা যেন তার বুকে তীরের মতো লেগেছে। কাছের কোনো মানুষ যদি বলে মরে যাবে, তাহলে মনের ভেতর কি চলে তা সেই মানুষটা ছাড়া আর কেউ বোঝে না। ভয়ে ভয়ে আদুরির কপালে গায়ে হাত বুলিয়ে বলল, জ্বর তো নেই, তাহলে কি হয়েছে তোর? আমার সাথে আসো আমার পড়ার টেবিলের কাছে, পরে বলছি। আদুরি আদিবাকে নিয়ে গেল তার পড়ার টেবিলের কাছে। দরজা থেকে তাকিয়ে মা বাবাকে দেখতে না পেয়ে বলল, আমাদের স্কুলের সিয়াম ভাইয়া আমাকে হুমকি দিচ্ছে আপু, আমি যদি জিসান ভাইয়ের কাছ থেকে চকলেট নেই তাহলে নাকি আমাকে মারবে। এই দেখো একটা চিঠি। চিঠিটা ধরিয়ে দিল আদিবার হাতে। বাচ্চা হাতের লেখা দেখে বোঝা যাচ্ছে চিঠিতে লেখা আছে। বেশ অবাক হলো আদিবা। ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কোন ক্লাসে পড়ে সিহাম? ক্লাস 3। আদিবার মাথায় চিন্তার ভাঁজ। ক্লাস 3 ছেলে এই ধরনের চিঠি লিখতে পারে তার কাছে অজানা। তার ছোট বোন আদুরি সবে প্লের গণ্ডি ছাড়িয়ে নার্সারিতে উঠেছে। মেধা ভালো থাকায় বাংলা বানান খুব সহজেই সে শিখে নিয়েছে। আর এখন কিনা সেই নার্সারি পড়া মেয়েকেও লাভ লেটার পাঠানো হয়। ডিজিটাল বাংলাদেশ এখন যে সত্যিই ডিজিটাল হয়ে গেছে। কিন্তু ছোট বোনকে এ বয়সে এসবে জড়ানো একদম ঠিক না। তাই মুখে মিষ্টি হাসি নিয়ে আদুরিকে কোলে নিয়ে বলল, বনু, তুমি এখন থেকে জিসান কিংবা সিহাম কারোর সাথে কথা বলবে না, কেমন? কেন আপু? কারণ তোমার এখন খেলাধুলা এবং পড়ালেখা করার বয়স। মাথার মধ্যে বড়দের চিন্তা ভাবনা নেওয়ার বয়স না। তুমি জানো সেদিন তুমি ডক্টর হবে, তখন কত কত মানুষ তোমার কাছে আসবে সেবা নেওয়ার জন্য। তোমার খুব ইচ্ছা মানুষের সেবা করার, তাই না? তো এখন তো ছোট আমি, তাই পারছি না। জানো সেদিন একটা নানু আসছিল, কি ময়লা কাপড়। তাই আমি আম্মুর আলমারি থেকে অনেক সুন্দর একটা শাড়ি ওই নানুকে দিয়ে দিচ্ছি। নানুটা বলছিল তার নাকি ক্ষুধা লাগছে, তাই আমি ফ্রিজ থেকে আইসক্রিমের বক্স, পাউরুটির প্যাকেট দিয়ে দিছিলাম। নানু তখন হেসে হেসে বলছিল, আজ অনেক দিন পর আমার সুহাগ বড় লোকের আইসক্রিম খাইব। আচ্ছা আপু, বড় লোকের আইসক্রিম কি? আদিবা বুঝলো কোনো বয়স্ক মহিলা ভিক্ষা করার জন্য এসেছিল। আম্মু হয়তো ঘুমিয়েছিল, সেই জন্যই এই বুড়ি যা মনে হয়েছিল তাই করেছে। বুকের বাঁ পাশে এক ধরনের শান্তির বাতাস বইতে লাগলো। আদুরিকে বলল, তুমি যে তাকে ভালোবেসেছ সেই জন্য উনি খুশি হয়েছেন। আচ্ছা, বাসে ভাত ছিল না? আদুরি মুখ কালো করে বলল, আমি ভাতের পাতিল ধরতে পারিনি, ভীষণ ছোট তো আমি। আম্মুকে ডাকতে গেছিলাম, পরে দেখি আম্মু ঘুমাচ্ছে। তুমি তো জানোই ঘুম থেকে ডাকলে আম্মুর মাথা ব্যথা করবে, সেই জন্য হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েছি। এই না হলে আমার বোন। এখন থেকে জিসান কিংবা সিহাম কারোর সাথে কথা বলবে না। আজ থেকে চকলেট আমি কিনে দেব, তবে বেশি নয়, কারণ আদিবা বলার আগে আদুরি বলল, দাঁতে পোকা হতে পারে। আদুরির কথায় হাসলো আদিবা। আজকের দিনটা হলো শিয়াল মামার বিয়ে। আকাশে দেখা যাচ্ছে এই বৃষ্টি, এই রোদ। সূর্য মামার কঠিনতম আলোর মাঝে পড়ছে ঝিরঝির বৃষ্টি। আবার দেখা যাচ্ছে ডাক ঢোল পেটানোর মতো বজ্রপাতের শব্দ। বড্ড একঘেয়ে লাগছে ফয়সালের। আকাশের এই রংঢং তাকে আটকে রেখেছে বাসায়। জামতলার মোড়ে আজ বিচার হবার কথা, কিন্তু আকাশের রং তামাশার কারণেও হচ্ছে না। একা একা যখন বোরিং ফিল করছিল সে, তখনই তার বন্ধু আরিফ এসে দাঁড়ালো তার পাশে। আরিফের মুখ দেখে বোঝা যাচ্ছে আজ সে ফয়সালের পেছনে লাগার জন্য এসেছে। বিরক্ত নিয়ে বলল ফয়সাল, কি চাই? আরে দোস্ত, রাগ করছিস কেন? বুঝছি একা একা বোরিং হচ্ছিস। একে তো ঝিরঝির বৃষ্টি, তার উপর বউ ছাড়া বোরিং তো হওয়ারই কথা। বাজে কথা বন্ধ কর। কেন এসেছিস? নিশ্চয়ই আব্বু কিছু বলেছে। সন্দিহান দৃষ্টিতে তাকালো ফয়সাল। আরিফ মুখে দুষ্টু হাসি রেখে বলল, এজন্যই তোকে এত ভালোবাসি দোস্ত।
মুখ দেখে মনের কথা বুঝে ফেলিস। তো সেই বাঘিনী পরিচয় ঘিরে শুনলাম মেয়েটার বাবার ফোন বন্ধ। এই মেয়ে আব্বুকে ভুল নাম্বার দিয়েছে। আব্বু সেটা না বুঝলেও আমি ঠিকই বুঝতে পেরেছি। বলিস কি? সত্যি তাহলে মেয়েটার বুকে দম আছে বন্ধু। তোর আব্বুকে ভুল নাম্বার দেওয়ার জন্য এমন একটা ভাবই চাই। তুই এখান থেকে যাবি? আর ওই মেয়ের প্রশংসা আবার করলে এক্ষুনি তোকে ধাক্কা মেরে জানালা দিয়ে ফেলে দেব। শুধু ওই ফাজিল মেয়ের সাথে দেখা হোক, দেখিস কি করি। ভুল নাম্বার দেওয়া, তাই না? বুঝাবো ভুল নাম্বার কাকে দিয়েছে। রাগে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে পড়লো ফয়সাল। কিছুতে সে এই অপমানটা মেনে নিতে পারছে না। ফয়সালের পিছু পিছু আরিফও ছুটল। দুধ চা হাতে নিয়ে জানালা থেকে তাকিয়ে আছে আদিবা। বাইরে থেকে মিষ্টি বাতাস তার খোলা চুলগুলো বারবার এলোমেলো করে দিচ্ছে। চায়ের কাপে শব্দ করে চুমুক দিল সে, আর বলতে লাগলো, আহা, কি স্বাদের চা আমার। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি গরম চা হাতে নিয়ে বৃষ্টি উপভোগ করছি। ব্যাপারটা ভীষণ দারুণ। তবে আজকে বৃষ্টিটা কেমন যেন মানানসই মনে হচ্ছে না। বৃষ্টি হওয়া উচিত একদম ঝর্ণা মতো, আকাশ থেকে ঝিরঝির করে শুধু পড়তেই থাকবে। সেই বৃষ্টিতে আমি আমার রাঙা হাত দুটো ভিজিয়ে বৃষ্টি বিলাস করব। কিন্তু বৃষ্টি হচ্ছে রোদের সাথে তাল মিলিয়ে। এই রোদ, এই বৃষ্টি, রোদ বৃষ্টির লুকোচুরি। আদিবার কথার মাঝে উপস্থিত হলো আদুরি। কোমরে হাত রেখে গোল গোল চোখ করে কপালে চিন্তার ভাঁজ করে বলল সে, ইস, বাচ্চা মেয়েটার আবার জানালা খুলে রেখেছে। দেখছো আপু, বাতাসে বৃষ্টির পানি রুমে এসে পড়ছে। ওইগুলো কে পরিষ্কার করবে শুনি? এই আদুরি ছাড়া তো গড় মোচার মানুষ এই বাসায় আর দুটি নেই। সকাল থেকে কাজ করতে করতে শরীর বড্ড ক্লান্ত হয়ে পড়েছে আমার। কথাগুলো বলেই আদুরি বিছানায় গা এলিয়ে দিল। আদিবা চোখ ছোট করে বলল, তুই আবার কবে ঘর মোছার দায়িত্ব নিয়েছিস? আচ্ছা, তোর বেতন কত রে? ছোট ছোট গাল ফোলালো আদুরি, অভিমানী কণ্ঠে বলল, তুমি বাসায় না থাকলে শেফালি আর মুনমুনকে নিয়ে আমি ওই জায়গায় খেলি। এখন বৃষ্টির কারণে জায়গা ময়লা হয়ে গিয়েছে, সেই জন্যই এখন আমাকেই পরিষ্কার করতে হবে। শেফালি আর মুনমুন হলো আদুরির দুটো পুতুলের নাম। ভীষণ ভালোবাসে পুতুল দুটোকে সে। আদিবা হেসে বলল, ওকে যা, আজ তোর পুতুল থাকার জায়গা আমি পরিষ্কার করে দেব। কষ্ট নেই তো আর। আদুরি ভীষণ খুশি হয়ে আদিবার দু গালে চুমু দিল। অরিন ও আদিবা কলেজের উদ্দেশ্যে হাঁটা দিল। পার্কের সামনে দিয়ে যেতেই আদিবার চোখ দুটি চড়ক গাছ হয়ে গেল। পাবলিক প্লেসে একজন ছেলে একজন মেয়ে গভীরভাবে ভালোবাসা প্রকাশ করছে। চোখে হাত দিয়ে অরিনের দিকে তাকিয়ে বলল, ছি, কি লজ্জা! এদের মা বাবা দেখে না এইসব। আমার শরীর শিউরে উঠছে বারবার। ছি, আল্লাহ কি দেখালো আমাকে! এই অরিন, আমার চোখ পাপি হয়ে গেছে। আদিবার কথা শুনে অরিন তাকালো সেই জুটির দিকে, চোখ সরিয়ে নিয়ে বলল, ওরা রোম্যান্স করছে, তোর সমস্যা কি? এটা রোমান্স করার জায়গা? তো তোর বাসা কি করবে বুঝি? জানিস আজকাল পার্ক তৈরি করা হয়েছে শুধুমাত্র প্রেমিক প্রেমিকার জন্য। যেদিন প্রেম করবি সেদিন বুঝবি। ছি, কি বাজে বকছিস! প্রেম ভালোবাসা শুধু দৈহিক চাহিদা নয়, প্রেম ভালোবাসা হলো মনের চাহিদা। সত্যিকারের প্রেম ভালোবাসায় বিয়ের আগে এই অসামাজিক কার্যকলাপ কখনো কেউ করে না। দেখিস, এই ভালোবাসা 2 দিন পর শেষ হয়ে যাবে, যখন যে যার চাহিদা পূরণ করে ফেলবে। এইটা ঠিক, চল এই জায়গা থেকে তাড়াতাড়ি চলে যাই। পাশ ফিরে তাকালেই শরীর ঘিন ঘিন করে আমার। দুই বান্ধবী দ্রুত পা চালিয়ে চলে গেল। কলেজে আসা মাত্রই অঘটন ঘটল, তবে তাদের দুজনের সাথে নয়। অঘটন ঘটল, একটি মেয়েকে পুরো ভার্সিটির সামনে থাপ্পড় বসালো ফয়সাল। থাপ্পড়ের শব্দে অরিন ও আদিবা তাদের সাইডে তাকাতেই দুজন ভয়ে কাঁপতে শুরু করে দিল। মনে মনে বলতে লাগলো, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। ফয়সালের চোখের আড়ালে দাঁড়িয়ে বুঝতে লাগলো হয়েছেটা কি, কেন এবার থাপ্পড় বসালো মেয়েটিকে। ফয়সাল ভয়ানক দৃষ্টি নিক্ষেপ করলো মেয়েটির উপর। ভয় ও লজ্জায় মাথা নিচু করে রেখেছে মেয়েটি। ফয়সাল তখন কটমট করে বলল, আর একবার যদি দেখি আমার আশেপাশে ঘুরছিস, সেদিন তোকে খুন করে টুকরো টুকরো করে ভাসিয়ে গেটের সামনে ঝুলিয়ে রাখবো। ওই দুনিয়াতে কি পুরুষের অভাব পড়েছে যে আমার পিছনে তোকে লাগতে হয়? অসভ্য মেয়ে। ফয়সালের কথাগুলো কানে আসলো আদিবার। ভীষণ রাগ হচ্ছে তার ফয়সালের উপর।
সামান্য পছন্দ করে বলে সবার সামনে থাপ্পড় বসাবে? এই কেমন কথা? সুন্দর হয়েছে বলে এত ভাব নিতে হবে? সেই জন্যই আমি সুন্দর মানুষদের দেখতে পাই না। চামড়া সাদা কিন্তু অন্তর কালা। আদিবার কথা শুনে অরিন বিড়বিড় করে বলল, শালি তুই নিজেই তো সাদা, তাহলে কি তোর মন কয়লার মতো কালা? ঠোঁট উল্টিয়ে মুখ বাঁকা করে বলল আদিবা। আমার কথা বলিনি, ওই অসভ্য বিয়াদব উগান্ডার বাসিন্দা ভাবির ফ্যাক্টরি অর্থাৎ ফয়সালকে বলেছি। দেখেছিস, সামান্য কারণে এত সুন্দর একটি মেয়েকে থাপ্পড় দিল। শালা তোর তোর এই বলাগুলো যদি ফয়সাল জানতে পারে তাহলে তোকে 2 থাপ্পড়ে দুনিয়া থেকে টাটা বাই বাই করে দিবে। এমনিতেই ওনার আব্বুকে তুই ভুল নাম্বার দিয়েছিস, তাই বলছি কি আমাদের দেখার আগে চল কেটে পড়ি। গতকাল রাতে তোকে নিয়ে বাজে স্বপ্ন দেখেছি। বাজে স্বপ্নের কথা শুনে মুখ কালো করে বলল আদিবা। জীবনে একটা স্বপ্ন দেখেছিস আমাকে নিয়ে, তাও আবার বাজে স্বপ্ন বলে? এই স্বপ্ন দেখার কি খুব জরুরি ছিল? অরিন কিছু না বলে আদিবার হাত টেনে নিয়ে গেল ক্লাসের ভেতরে। এখন যদি ফয়সাল আদিবাকে দেখে তাহলে রাগের বসে হয়তো কিছু একটা করে ফেলবে। 2টা ক্লাস হবার পর সব স্টুডেন্ট চলে গেল। অরিন তখন রাগী চোখে আদিবার দিকে তাকিয়ে বলল, আগে জানলে আজ জীবনে আসতাম না। হুদায় আমার 10 টাকা জলে গেল। 2টা ক্লাস হয়েছে, তাও আবার ইম্পর্টেন্ট না। দেখ এই অরে, আমি আসছি ওয়াশরুম থেকে। তুই যা, তোর আবার ভীষণ দেরি হয়। এতক্ষণ দাঁড়িয়ে পা ব্যথার কোনো ইচ্ছাই আমার নাই। হেসে হেসে বলল অরিন। আদিবা চোখ পাকিয়ে চলে গেল ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বের হতে একটা রুমে তার চোখ আটকে গেল। ভার্সিটি ভর্তি হবার পর থেকে রুমটা সে দেখে যাচ্ছে, কিন্তু ভেতরে যেতে ভয় পায়। রুমটার ভেতরে বেশি আলো নেই, তবে যেটুকু আছে তাতে একটা কঙ্কাল দেখা যাচ্ছে, দড়ি দিয়ে বেঁধে রাখা। আশেপাশে ভালো করে দেখে মনে মনে সাহস জুগিয়ে চলে গেল রুমের ভেতর। কঙ্কালের সামনে দাঁড়িয়ে একটা হাত ধরে অভিনয়ের ভঙ্গিতে বলল, দেখো জান, আজ তোমার সাথে দেখা করার জন্য আমি অনেক কষ্ট করেছি। আজ আমি একটা সেলফি তুলবো আর ফেসবুকে আপলোড দেব, ক্যাপশন দেব, এই যে আমার ফিউচার জামাই, যে আমার জন্মের অপেক্ষা করতে করতেই কঙ্কাল হয়ে গিয়েছে। আদিবা কথাগুলো বলে যেই কঙ্কালের হাতটা তার কাঁধে রাখতে যাবে তখনই পুরো রুমটা অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ আগে থাকা আদো আদো আলো অন্ধকারের রূপ নিল। ভয়ে ঢোক গেল আদিবা। হঠাৎ তার সামনে লম্বা একটা ছায়া এসে দাঁড়ালো। ভয়ে ভয়ে বলল, কে 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 বলেছে? লোকটা কিছু বলছে না, যতগুলো দোয়া দৌড় জানে সব পড়া শুরু করলো আদিবা। ভয়ে ভয়ে পেছন যেতে লাগলো। লোকটা তার হাত চেপে ধরে একদম নিজের কাছে মিশিয়ে নিল। লোকটির মুখ দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার। হঠাৎ ঘাড়ে নোকের আঁচড়ে চিৎকার দিতে চাইল, কিন্তু তার মুখ চেপে ধরে রেখেছে লোকটা। আদিবা ভাবছে এই কঙ্কাল তার সাথে এসব করছে, হয়তো কোনো জিন কঙ্কালের ভেতর প্রবেশ করেছে। ভয়ে কান্না করতে থাকলো সে। 5 মিনিটের ভেতর সব আগের মতো হয়ে গেল। আবছা আলোয় রুমটা ভালো করে দেখলো আদিবা। ভালো করে কিছু বোঝা যাচ্ছে না। দৌড়ে দরজার কাছে আসতেই দেখলো দরজা ভেতর থেকে বন্ধ। কাপা কাপা হাতে দরজা খুলে এক দৌড়ে ক্লাসরুমের ভেতরে চলে গেল সে। আদিবা কিভাবে দৌড়তে দেখে ভ্রুজোড়া নাচিয়ে জিজ্ঞেস করলো অরিন, এভাবে হাঁপাচ্ছিস কেন? ভূতে তাড়া করছে? পাপা, পানি পানি। ব্যাগ থেকে বোতল বের করে আদিবার হাতে তুলে দিল। এক নিমেষে অর্ধেক বোতল পানি শেষ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো আদিবা। অরিন খেয়াল করলো আদিবার ঘাড়ের দিক থেকে রক্ত ঝরছে। বেবি, তোর ঘাড়ে কি হয়েছে? রক্ত বের হচ্ছে কেন? তুই ঠিক আছিস তো? আদিবা ঘাড়ে হাত দিয়ে কেটে দিল। হেঁচকি উঠিয়ে বলল, ওই কঙ্কাল, ল্যাব অন্ধকার, দরজা বন্ধ, আমি খোলা, ছায়া ছায়া অন্ধকার ছায়া। আদিবার অগোছালো কথাগুলো বুঝতে পারলো না অরিন। আদিবাকে শান্ত করে পরে জিজ্ঞেস করার পর সব বলল আদিবা। সবকিছু শুনে অরিনের গায়ের লোম দাঁড়িয়ে উঠল। কি ভয়ঙ্কর মুহূর্ত! জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ করে আদিবার গায়ে ফু দিয়ে বলল, তাড়াতাড়ি চল, আগে জানলে ভূতের কলেজে কোনোদিনই ভর্তি হতাম না। তুই আগে বাসায় গিয়ে গোসল করবি। আদুরি ক্রিকেট খেলছে, মাথায় ক্যাপ, হাতে বল। তার দৃষ্টি হলো ব্যাট হাতে নিয়ে দাঁড়ানো তুহিনের উপর। এক বলে তুহিনকে আউট করতে চায় সে। দৌড়ে বল ছুটতে আসলেই তুহিন চিৎকার করে বলে উঠল, ওই দাঁড়া, আমি বলছি কি আমি রেডি, যখন বলবো তখন তুই বল ছুড়ে দিবি। ভীষণ বিরক্ত হলো আদুরি, রাগান্বিত স্বরে বলল, তোর রেডির কুষ্টির তুষ্টি গিলাই। যখনই আমি তোকে সেরে বাংলা আউট করতে চাচ্ছি তখনই তুই আমার পথে কাটা ফেলিস। ভিতর ডিম হেরে যাবি বলে আমাকে বিরক্ত করছিস?
খেলা পারিস না আবার খেলতে আসিস কেন? শাকচুনির ফিউচার জামাই। তুহিন তখন তার এক হাত কোমরে রেখে অন্য হাত প্যাড ধরে কঠিন গলায় বলল, জানিস জাতীয় খেলায় অংশগ্রহণ করার জন্য কতবার অফার পেয়েছি? আমাকে ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা আরও কতগুলো দেশ থেকে ডাক দিচ্ছে আর বলছে, তুহিন স্যার প্লিজ আমাদের হয়ে খেলুন। আপনি আমাদের দলে থাকলে কোনো চিন্তাই নেই আমাদের। আসছে আমার বিখ্যাত লোক। এত যেহেতু অফার পাচ্ছিস তো যাচ্ছিস না কেন টকবাজ? শুন, আমার অনেক মান সম্মান আছে, কেউ ডাক দিলেই তো আর যেতে পারি না। সো বেশি কথা না বলে শিখ কিভাবে খেলতে হয়। আদুরি এবার রেগে বোম হয়ে গেল। বল দূরে ছুঁড়ে মেরে দুই হাত কোমরে রেখে তুহিনের দিকে রাগী গলায় বলল, তুই আমাকে খেলা শেখাতে এসেছিস? জানিস আমাদের এলাকায় খেলা মানেই আদুরি, সব কিছুতেই আদুরি 1 নাম্বার। আর তোর মতো বাজে খেলোয়াড় কিনা আমার খেলা শেখাতে আসছে? আজ এই তোর হাতের বের দিয়া তোর পা ভেঙে বিদেশে চালান করে দিব। শুরু হলো বাংলাদেশ ও পাকিস্তানের যুদ্ধ। 5 বছরের আদুরি 8 বছরের তুহিনের ঝগড়া থেকে সবাই দৌড়ে এসে এদের ঝগড়া থামালো। কয়েকটা থাপ্পড় পড়লো আদুরি ও তুহিনের পেটে। থাপ্পড়গুলো ওদের মাই দিয়েছে। বাসায় এসে আদুরি কান্না করছে আর তুহিনের গোষ্ঠীর নাম উদ্ধার করছে। আদুরিকে কান্না করতে দেখে আদিবা বলল, কি রে বুড়ি, কান্না করছিস কেন? আব্বুকে কতবার বলছি বিয়ে দিয়ে দাও, থাকবো না এই বাড়িতে। আম্মু আমায় 1 ফুটাও ভালোবাসে না। ভালো কেন বাসবে? তোকে তো আগেই বলেছি, আব্বু আম্মু তোকে হসপিটাল থেকে কিনে এনেছে। তোর বাবা মা তোকে রেখে পালিয়ে গিয়েছিল, তখন আব্বুর ভীষণ কষ্ট হলো। আদিবার কথা শুনে আদুরি এবার ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে দিল। ছোট বোনের কান্না থামানোর জন্য তাকে নিয়ে ঘুরতে যাবার প্ল্যান করলো আদিবা। আদিবা ও আদুরি রাস্তা ধরে হাঁটছে। ফুচকার দোকানের সামনে আসতে আদুরি বায়না করলো সে চটপটি খাবে। আদিবা নিজের জন্য 1 প্লেট ফুচকা ও আদুরির জন্য 1 প্লেট চটপটি নিল। দুই বোন খুনসুটি করেই শেষ করলো খাবারগুলো। বিল মিটিয়ে আবারও হাঁটা ধরল দুই বোন। আপু আসো, আমরা দৌড় খেলি। আমি দৌড়াবো আর তুমি আমাকে দৌড়বে। একদমই না, রাস্তায় দৌড়াদৌড়ি করলে মানুষ এসে পাগল ভেবে পাবনায় পাঠিয়ে দেবে। কে শুনে কার কথা? এক দৌড়ে চলে গেল আদুরি। আদিবা ছুটলো তার পিছু। 3 রাস্তার মোড়ে দরবার বসেছে। মানুষজন ভিড় করে দাঁড়িয়ে আছে। একজন ছেলে রাস্তায় এক মেয়েকে বিরক্ত করছে। শুধু বিরক্ত নয়, মেয়েটার ওড়না জোর করে রেখে দিয়েছে। সেই ছেলেটিকে ধরে বেঁধে গাছের সাথে বাঁধা হয়েছে। ফয়সাল কয়েক দফা মেরে রক্ত বের করেছে ছেলেটির শরীর থেকে। সিদ্ধান্ত হলো গরম তেল ছেলের ডান হাতে ঢালা হবে, ভবিষ্যতে যেন আর কোনো মেয়ের সাথে এমন অসভ্যতম কাজ করতে না পারে। আদুরি দৌড়াতে দৌড়াতে দরবারের মাঝে চলে এলো, আর তার পেছনে আদিবা। হঠাৎ আদিবার খেয়াল হলো সে মানুষের ভিড়ে এসে পড়েছে, সবাই তাকে দেখছে। আদুরির এক হাত টেনে ধরে আস্তে আস্তে বলল, চল তাড়াতাড়ি। আদিবা চলে যেতে নিলে ফয়সালের দৃষ্টি পড়ল তার উপর। রাগী মাথায় এবার ভীষণ রেগে যায় আদিবাকে দেখে। দৌড়ে এসে আদিবার হাত টেনে ধরে, কর্কশ কণ্ঠে বলে ওঠে, লজ্জাশমের মাথা খেয়ে রাস্তায় দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছ? মা বাবা শিক্ষা দেয়নি মনে হয়? আর কিসব জামা পরেছ? এইসব জামা পরাচ্ছে না পরলেই তো ভালো ছিল। তোমাদের মতো কিছু মেয়েদের জন্য যুবক সমাজ নষ্ট হচ্ছে। নিজেরা শরীর দেখিয়ে চলবে আর ছেলেরা তাকালেই ছেলেদের চোখ খারাপ। কেন বাসা থেকে ঢোলা জামা কাপড় পরে বের হতে পারো না? নাকি টাকা পয়সার অভাব? ফয়সাল হয়তো বুঝতে পারছে না সে কি বলছে। রাগের বশে মুখে যা আসছে তাই বলে ফেলছে। এতগুলো মানুষের সামনে আদিবা লজ্জায় মাথা নিচু করে চোখের পানি ফেলছে। ফয়সাল তখন ছেলেটির কাছে গিয়ে দুকালে 2টা থাপ্পড় মেরে চেঁচিয়ে উঠল, আর এদের মতো ছেলেদের জন্য সব ছেলেদের বদনাম হচ্ছে। যে মেয়ে পাত্তা দেবে না তার পিছনে ঘুরতে কেন যাস? বিয়ে করার ইচ্ছে থাকলে আগে নিজে কাজকর্ম কর, পরে বাবা মাকে বলে বিয়ে কর। রাস্তাঘাটে মেয়েদের বিরক্ত করতে ভীষণ ভালো লাগে, তাই না? আর চোখের পর্দা করিস না বলেই এইসব হচ্ছে। ইচ্ছে করছে গরম তেল তোর চোখে আর যে মেয়েগুলো ফিগার দেখে জামা পরে তাদের গায়ে ঢালতে। তাহলে দূর হবে এই ধর্ষণ, ইপটিজিং। আদিবা এখনো কান্না করছে। লজ্জায় তার মরে যেতে ইচ্ছে করছে। ফয়সাল এই কাজ সবার সামনে না করলেও পারত, কারণ তার জামা কাপড় এতটাও খারাপ নয়। মনে মনে সিদ্ধান্ত নিল আজকের পর সে বাসা থেকে বের হবে না, কারণ রাস্তায় তাকে কেউ দেখলেই বলবে, আরে ওইটা ওই মেয়ে না যাকে ফয়সাল ভাই সবার সামনে অপমান করেছে। এইসব মেয়েদের এভাবেই বলতে হয়।
বিকালের মিষ্টি রোদ এসে পড়লো আদিবার কান্না মাখা মুখে। টপ টপ করে পানি তার গাল বেয়ে নিচে পড়ছে। ফয়সাল খেয়াল করলো আদিবার কান্না মাখা মুখ। বুকের ভেতর আচমকায় ব্যথা শুরু হলো তার। জীবনের প্রথমে এই মেয়েটিকে তার ভালো লেগেছিল। কত কত মেয়ের সাথে তার পরিচয়, কিন্তু কখনো কাউকে এভাবে দেখেনি সে। শুধুমাত্র আদিবাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে সে। বাবার পছন্দ বলে কথা, তার উপর বাঘিনী। কথাটা মনে হতেই কিছুটা শান্ত হলো সে। আদিবার কাছে এসে শান্ত গলায় রাগী দৃষ্টিতে বলল, আজকের পর থেকে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করলে পা দুটো ভেঙে হাতে ধরিয়ে জামতলায় বসিয়ে রাখবো। মানুষ এসে 2-1 টাকা যাই দেবে তা নিয়ে বাকি জীবন কাটাতে হবে, বলে দিলাম। আদুরি এবার রেগে বোম হয়ে ফয়সালের প্যান্টের ডান পায়ের দিকে খোঁচাতে শুরু করলো। ফয়সাল পায়ের দিকে তাকাতেই মিষ্টি ছোট্ট একটা পুতুল দেখে পা ভাঁজ করে আদুরির মুখ বরাবর তাকিয়ে ভ্রুকুচকে বলল, সমস্যা কি? খাম্বা, আমার আপুকে বকা কেন দিলে? তুমি পচা, একটুও ভালো না। দেখতে যেমন খাম্বা জিরাফের মতো, আর আচরণও ভিলেনের মতো। নায়ক নায়ক ভাব, কিন্তু কথাবার্তা পুরোই ভিলেন। এই আদরই বদয়া দিল তোমাকে। জীবনেও বিয়ে হবে না, যদিও হয় সারাদিন বউ আর শালা সবার হাতে মার খেতে হবে। আরেকটা দোয়া দিলাম, যেন তোমার পকেটের টাকা তোমার বউ শালি কেড়ে নিয়ে তোমাকে ফকির বানায়। ফয়সাল বুঝতে পারছে না সে হাসবে নাকি কান্না করবে। আদুরির কথাগুলো এতই ভালো লেগেছে যে সে জোরে জোরে হাসতে লাগলো। ওয়াও, কি কিউট। একদম পটাতে এসো না। আদুরি তোমার মতো বুড়ো ভিলেন ছেলেকে বিয়ে করবে না। এতদিনে বিয়ে করলে আমার মতো নাতি নাতনি থাকতো তোমার। যাও বাসায় গিয়ে বাবা মাকে বলে বিয়ে করে ফেলো। ফয়সালের চোখ এখন কপালে, মুখ হা করে তাকিয়ে আছে আদুরির দিকে। আদুরি তখন আবারও ঝাঁচালো কণ্ঠে বলল, শোনো, পরের বার যদি আমাদের দেখা হয় তাহলে হাঁটু পর্যন্ত পা কেটে পরে এসো। ইস, কত লম্বা, হাঁটু মুড়ে বসেছ, তবুও নাগান পাচ্ছি না। আদুরি আর কিছু না বলে আদিবার হাত ধরে যেতে লাগলো। তাদের যাবার পানে তাকিয়ে রইল ফয়সাল। লোকজন ভাবছে হঠাৎ কি হলো ফয়সাল ভাইয়ের। পিচ্চি মেয়েটা কত কথা বললো আর তিনি কিনা হাসছেন। আশ্চর্য। আদিবা বাসায় এসে এখনো কান্না করছে। তার ফর্সা মুখ এখন লাল রং ধারণ করেছে। আদুরি এসেছিল বোঝাতে, কিন্তু বড় বোনের ধমকিয়ে মাথা নিচু করে চলে গেছে সে। অন্যদিকে ফয়সাল বাসায় এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। আজকাল নিজের প্রতি একটু খেয়াল রাখে না সে। কত মেয়ের ক্রাশ আমি, আর ওই মেয়ে কিনা বলে আমি বুড়ো। বড় বোনের তেজ যেমনই হোক, ছোট বোন তার 1000 গুণ হবে। এইটুকু বয়স যদি এমন জাহাজ থাকে, তাহলে বড় হলে কিরকম হবে তার হিসেব নেই। বিড়বিড় করে কথাগুলো বলছে, তখনই নজর পড়লো তার চুলের দিকে। পাকা পাকা 4টা চুল তার সামনে ছিকছিক করছে। মুখটা কালো করে বলল, আসলেই তো আমি বুড়ো হয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে মেয়েরা কি আমার পাওয়ার দেখে আমাকে পছন্দ করে নাকি টাকা? পেছন দিকে জড়িয়ে ধরল আরিফ। গলার কাছে মুখ এনে ফিসফিস করে বলল, দোস্ত কি প্রেমে পড়েছিস? জানিস, প্রেমে পড়লে মানুষ ঘন ঘন আয়না দেখে। তো সেই সুন্দরী রমণী কে রে? আরিফের মুখ সরিয়ে বিরক্তি ভাব নিয়ে বলল ফয়সাল, শালা গেয়ে, তোকে কি আর শুধু শুধু গিয়ে বলি? তোর স্বভাবে বলি। দূর থেকে কথাগুলো বলা যেত না? এইভাবে জড়িয়ে ধরে বলতে হয়? ওই, তুই কি তোর 3-4টা গার্লফ্রেন্ডের সাথেও এমন করেছিস নাকি? আরিফ তার মাথা চুলকে আস্তে আস্তে বলল, শুধু জড়িয়ে ধরা নয়, অনেক কিছু করি, কিন্তু তোকে বলা যাবে না, জানলে আমাকে জেলে দিয়ে আসবে। একদিন দেখা যাবে রাস্তাঘাটে তোর হাজার হাজার ছেলে মেয়ে দৌড়াদৌড়ি করছে। গার্লফ্রেন্ড একটা আর একটার সাথে ঝগড়া লেগে মারামারি শুরু করে দিয়েছে। সেদিন তোর বিচার যদি আমাকে করতে হয়, ট্রাস্ট কর, তোকে কেটে টুকরো টুকরো করে সবার মাঝে ভাগ করে দেবো। শোন ভাই, তুই যা ভাবছিস আমি অত খারাপও নয়। এখন বল, আয়না কেন দেখছিস? চুল পেকে গেছে, বুড়ো হয়ে গেছে আমি। ফয়সালের কথা শুনে আরিফ বিছানায় শুয়ে গড়াগড়ি খেতে লাগলো। হাসতে হাসতে বলল, বিয়ে করতে চাচ্ছিস ভালো কথা, এভাবে গড়িয়ে বেঁচে কেন বলছিস? কবে থেকে লজ্জা পাচ্ছিস রে তুই? ফয়সাল এবার আরিফের উপর উঠে বসলো। আরিফের চুল টেনে বলা শুরু করলো, আমি যদি বুড়ো হই তাহলে তুই কি? শালা, তুই তো বইরা খাটাস। আরিফকে এবার সুরসুরি দিতে লাগলো ফয়সাল। অনেকক্ষণ ধরে দুই বন্ধুর ঝগড়া খুনসুটি চলতে লাগলো। ফয়সাল খাটের এক মাথায় শুয়ে মাথার নিচে হাত রেখে আরিফকে উদ্দেশ্য করে বলল, জানিস আরে, এই প্রথম কোনো মেয়ে দেখে এতটা ভালো লেগেছে। তার ঝাঁঝালো কথা, কান্নামাখা মুখ, এক কথায় অসাধারণ। দোস্ত, আসলে আমি প্রেমে পড়েছি রে। আমার ইচ্ছে করছে আমার প্রেম ভালোবাসা ওই মেয়েটার 2 হাতের মুঠোয় রেখে দিতে, যেন তার ছোঁয়া আমি সব সময় অনুভব করি।
আমি যে কাউকে ভালোবাসতে পারবো কখনো ভাবিনি। আরিফ তখন এক হাতে ফয়সালকে জড়িয়ে ধরে বলল, মেয়েটাকে আঙ্কেলের সেই পছন্দ করা মেয়েটি নাকি? কিন্তু আমি না ওর সাথে খুব খারাপ কাজ করেছি, লোকজনের সামনে অপমান করেছি, যা আসলে আমার করা উচিত হয়নি। আসলে প্রচুর রেগেছিলাম, তার উপরও রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করছি দেখে মেজাজ আরও খারাপ হয়ে গেল। কেন বের হবে সে রাস্তায়? জানে না অন্য কেউ ওকে খারাপ দৃষ্টিতে দেখলে আমার রাগ হয়। ভালো নজর কিংবা খারাপ নজর দুইটাই আমি দেখব, অন্য কেউ না। ইস, প্রেম শুরু হবার আগেই ভুল বোঝাবুঝি। তোকে কতবার বলছি মাথা সব সময় শান্ত রাখবি। জানিস মেয়ের রাগী বর কখনো পছন্দ করে না। মুভি উপন্যাসে রাগী ছেলের প্রেমে পড়লেও সত্যিকার অর্থে প্রেম হয় না। কোনো মেয়ে চাই কথায় কথায় মার খেতে, বল তুই? উপন্যাসে পড়ে নায়ক নায়িকাকে মেরে রক্তাক্ত করে দিচ্ছে, তবুও সেই নায়িকা কিনা নায়কের জন্য পাগল। বাস্তব জীবনে যদি এমন হয়, পরের দিনে ছেলেটির নামে কেস করে বসবে মেয়েটি। এখন ভালো বুদ্ধি দিচ্ছি, যত পারিস মেয়েটার সামনে শান্ত থাকা ট্রাই করবে, রোমান্টিক ভাব নিয়ে চলবে। আর মেয়েরা গিফট পেলে ভীষণ খুশি হয়, বিশেষ করে চকলেট, শাড়ি, পুতুল, টেডি এসব। ওইগুলো দিয়ে সারপ্রাইজ দিবি, দেখবি খুব তাড়াতাড়ি তোর বিয়ের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আরিফের কথা শুনে ফয়সাল এবার নিজেই জড়িয়ে ধরল আরিফকে। আরিফ এতদিনের সঞ্চিত প্রতিশোধ নেওয়ার সুযোগ হাতছাড়া না করে বলে ফেলল, এই সিসি, তুইও দেখছি আজকাল গে হয়ে যাচ্ছিস। লজ্জা বলে একটা শব্দ আছে, মাথায় রাখ। বিয়ের পর বউকে এইভাবে জড়িয়ে ধরিস, স্যার বলছি। ফয়সাল জোরে জোরে হাসতে হাসতে বলল, ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। ওইটা পেলেই হবে। বাংলা সিনেমার ডায়লগ মানেই তো এসব, হা হা। সন্ধ্যার পর আদিবা ছাদে দাঁড়িয়ে আছে, আকাশপানে তাকিয়ে চোখের পানি ফেলছে। কিছুতেই সে সেদিনের অপমান ভুলতে পারছে না। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল আদিবার শরীর বেয়ে, কেঁপে উঠল সে। মনের ভেতর শুরু হলো সেদিনের কঙ্কালের ভয়ার্থ মুহূর্তের কথা। ব্যবসা গরমে এখন তার শীত লাগছে। পৌষ মাঘ মাসের শীত যেন এসে পড়েছে তার। ভয়ে ছাদ থেকে নামতে নিতেই কিছু একটা পায়ের সাথে বেজে নিচে পড়ে গেল সে। শব্দ করে চিৎকার দিল সে। মনে হলো কিছু একটা ছিল তার আশেপাশে, কিন্তু কি ছিল সে কিছু দেখতে পারেনি, শুধু অনুভব করেছে। মনে মনে দোয়া পড়লো অনেকগুলো। সাহস জুগিয়ে দৌড় দিল সে। ড্রয়িং রুমের কাছে আসতেই জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আদিবার মা বড় মেয়েকে এভাবে দেখতে পেয়ে দৌড়ে কাছে আসতে আদিবা হাত দিয়ে তাকে ইশারা করলো সে পানি খাবে। এক গ্লাস পানি আদিবার কাছে নিয়ে যেতে ডকডক করে সবটুকু শেষ করে কান্না করতে লাগলো। মা, কি হয়েছে তোর? ভয় পেয়েছিস? আম্মু, আমার মনে হয় কেউ আমাকে ফলো করছে। সে মানুষ নাই, অন্য জগতে কেউ। আচ্ছা আম্মু, ভূত, আত্মা, জিন এ বলে কিছু আছে? ইসলামে বলা হয়েছে মহান আল্লাহ তাআলা মানুষ ও জিনের সৃষ্টি করেছেন তার ইবাদত বান্দেগী করার জন্য। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, আমি জিন ও মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাই জিন আছে, আমরা তা বিশ্বাস করতে বাধ্য। তবে ভূত, আত্মা এসব বলে কিছু নেই। মনে রাখবি, মৃত ব্যক্তি কখনো ফেরত আসে না। তবে কিছু পাজি জিন মৃত ব্যক্তি কিংবা মানুষের রূপ ধারণ করে ভয় দেখায়। আম্মু, আমার পেছনে জিন পড়েছে, আমাকে নিয়ে যাবে। কথাগুলো বলে হাউমাউ করে কেঁদে উঠল আদিবা। সন্ধ্যার কাহিনী বলল মাকে। আদিবার মা মেয়েকে জড়িয়ে ধরে বলল, এইসব কল্পনা মা, তুই হয়তো কিছু নিয়ে ভাবছিলি, সেই জন্য এমন হয়েছে। হ্যালুসিনেশন থেকে এমন হয়েছে তোর। হ্যালুসিনেশন হলো এমনই একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তি কোনো প্রকার উদ্দীপনা ছাড়াই বিশেষ ইন্দ্রিয়ানুভূতি লাভ করে। এই অনুভূতি সঞ্চার স্বাভাবিক অনুভূতির মতোই ঘটে। সন্ধ্যায় বাতাস বইতে পারে, স্বাভাবিক। লাজুতে উষ্টাকে অনেকবার পড়েছিস তুই, তো এটাও এমন কিছু হতে পারে বই থেকে তোর মাথায় ঢুকেছে, কেউ তোকে ফলো করছে। বাজে চিন্তা ভাবনা মাথা থেকে জেরে ফেলে দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। আর এখন থেকে নিয়মিত নামাজ আদায় করিস, বাজে কিছু তোকে স্পর্শ করতে পারবে না। অনেকটা স্বস্তি বোধ করলো আদিবা। মায়ের কোলে মাথা রেখে কিছুক্ষণ শুয়ে থেকে নিজের রুমে হাঁটা দিল সে। ক্যান্টিনে চুপচাপ বসে আছে আদিবা ও অরিন, মুখে তাদের রাজ্যের বিরক্তি। সিটির এক সিনিয়র ভাইয়া তাদের সামনে বসে আছে, আর আশেপাশে বেশ কিছু ছেলে। বড় ভাইয়াদের সাথে লাগলে সমস্যা, সেই কারণে তাদের কথা মতো তারা দুজন চুপচাপ বসে আছে। শ্যামবর্ণের একটা ছেলে আমতা আমতা করে অরিনের উদ্দেশ্যে বলতে লাগলো, আপনার নাম কি? পেছন থেকে তাদের দলের একজন ছেলেটির পেটে হালকা চড় মেরে ধমকে সুরে বলল, বিড়ালের মতো মিউ মিউ করছিস কেন? আপনি না করে সোজা বল।
তুই এই মেয়েকে পছন্দ করিস, এখন আপাতত প্রেম করতে যাচ্ছিস। কাদো কাদো মুখ নিয়ে আদিবার চোখের দিকে তাকালো অরিন। আদিবা শান্ত ভঙ্গিতে ইশারা দিয়ে বোঝাতে লাগলো, চিন্তা করিস না, মেয়ে হয়ে জন্মেছিস, প্রেমের ওপর তো আসবেই, স্বাভাবিক। এখন চুপচাপ ওদের কথাগুলো গিলতে থাক। আদিবার ইশারা বুঝে চুপ করে রইল অরিন। আচমকা ছেলেটি অরিনের হাত জোড়া চেপে ধরে বলতে লাগলো, প্লিজ ফিরিয়ে দিও না, তাহলে কিন্তু আমি বাঁচতে পারবো না। হঠাৎ তোমাকে দেখে আমার প্রেম প্রেম অনুভূতি সৃষ্টি হয়েছে, প্লিজ শুরুতেই শেষ করে দিও না। খেপে গেল আদিবা। পাবলিক প্লেসে একটা মেয়েকে হাত ধরে প্রপোজ করা মেয়েটার অনুমতি ছাড়ে, কিন্তু এখন শক্ত কণ্ঠে কথা বললে এতে বিপরীত কিছু হয়ে যেতে পারে, সেজন্য কিছুক্ষণ চিন্তা করল সে। এরই মাঝে তার মাথায় শয়তানি এক বুদ্ধি চলে এলো। মনে মনে নিজেকে বাহবা দিতে লাগলো সে। আদিবা এবার উচ্চস্বরে বলে উঠল, ভাইয়া, ও কিন্তু রাজনীতিবিদ ফয়সাল আহমেদের গার্লফ্রেন্ড। ফয়সাল ভাই যদি জানে ওনার গার্লফ্রেন্ডকে নিজে গার্লফ্রেন্ড বানানোর প্ল্যান করেছেন, তখন কি করবে আপনাদের জানেন? কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে আসবে। বলবো কি ভাইয়াকে? ফয়সাল আহমেদ নামটি শুনে ভয়ে ঢুকিল ছেলেগুলো। যে ছেলে প্রপোজ করছিল সে ভয় পেয়ে পড়ল। আরে আমি তো মজা করছি, প্লিজ ভাইয়াকে কিছু বলবেন না। এখন থেকে আপনারা আমাদের ধর্মের বোন। আজ থেকে যদি কেউ আপনাদের বিরক্ত করে আমাদের বলবেন, কেমন? দেখবেন কি অবস্থা করি। প্লিজ তবুও ভাইকে কিছু বলবেন না। ছেলেগুলো দৌড়ে পালালো। আদিবা তো হেসে কুটি কুটি। অরিন অবাক হয়ে জিজ্ঞেস করলো, মিথ্যা কেন বললি? নিজেদের বাঁচানোর জন্য। শোন, এখন থেকে আমরা ভেজাল মুক্ত। তাছাড়া ফয়সাল ভাইয়া এদিকে আসবে বলে আর মনে হয় না। উনি কাজ নিয়ে পড়ে থাকেন সবসময়। কি বুদ্ধি রে তোর! আদিবা এখন নিজের বুদ্ধি নিয়ে গর্ববোধ করছে। এতদিন পর তার ফাঁকা মাথা ভালো কিছুতে ভরপুর হয়েছে বলে শান্তি শান্তি ভাব নিচ্ছে। আদুরি গালে হাত দিয়ে বসে আছে, খেলার মতো কাউকে খুঁজে পাচ্ছে না। পাজি তুহিন সবাইকে চকলেট খাইয়ে নিজের দলে নিয়ে নিয়েছে, কেউ এখন আদুরির সাথে খেলছে না। মাঠের এক কোণায় মুখ কালো করে অন্যদের খেলা দেখছে সে। এমন সময় প্যান্টের পকেট হাত দিয়ে নায়ক নায়ক ভাব নিয়ে এন্ট্রি ঘটে তুহিনের। রু নাচিয়ে আদুরি দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, কি রে, কেউ খেলে না তোর সাথে? বিচ্ছু মেয়েদের সাথে কেউ খেলতে চায় না রে। আদুরি এবার কান্না করে দিল। এমনিতেই সে কষ্টে আছে, এখন আবার তুহিন তাকে কষ্ট দিচ্ছে। এত কষ্ট সহ্য করতে না পেরে বেচারি মেয়েটা এবার কেঁদে বন্যা বানাতে শুরু করে দিল। তুহিন তখন কষ্ট মাখা ভাব নিয়ে বলল, হইছে, আর কান্না করতে হবে না, চল খেলি আমরা। তুহিন আদুরির এক হাত টেনে নিয়ে যেতে লাগলো খেলার জন্য। আদুরি মনে মনে বলল, চান্দু, কি ভেবেছিস এত সহজেই আদুরিকে হারাবি? অপেক্ষা কর, তুই যদি হিরো সালমান খান হস, আমিও কিন্তু আদুরি নেই। আমার বুদ্ধির সাথে তুই একটা 3 দিনের বাচ্চা। আজ খেলার চলেই তোর মাথা ফাটিয়ে বলবো আমি তো কিছু জানি না, কারণ তোর সাথে তো আমার ঝগড়াই হয়নি। আমি তো গুড গার্ল। সকালের মিষ্টি বাতাস এসে পড়লো ফয়সালের গায়ে। ঘড়ির দিকে তাকাতেই দেখলো 5:40-এর বেশি বাজতে চলেছে। হাত থেকে সিগারেট ফেলে দিয়ে জানালা দিয়ে উকি দিল বাইরের দিকে। রাতে বৃষ্টি হওয়াতে এখনো বেশ থমথমে আছে পরিবেশ। সারা রাত জেগে আদিবার ধ্যানে মগ্ন ছিল সে। কিভাবে যে রাত পেরিয়ে সকালের আলো ফুটতে চলেছে সেদিকে কোনো খেয়াল ছিল না তার। এই প্রথম সারা রাত ধরে সে 7টা সিগারেট শেষ করেছে, যেখানে 2 ঘন্টায় 1 প্যাকেট শেষ করে সে। মনে মনে শান্তি শান্তি ভাব নিয়ে জানালা অফ করে ওয়াশরুমের দিকে হাঁটা দিল। ওয়াশরুম থেকে বের হয়ে গেঞ্জি আর 3/4 প্যান্ট পরেই নিজের রুম থেকে বের হয়ে গেল। তার উদ্দেশ্য এখন আদিবার বাসায় যাওয়া। কলেজ থেকে সব ইনফরমেশন নিয়েছে সে। বাইক চালিয়ে এসে দাঁড়ালো আদিবার বাসার সামনে। ফজরের নামাজ আদায় করে সকালের শান্তিময় ছোঁয়া গায়ে মাখার জন্য ছাদে দাঁড়িয়েছিল আদিবা। ছাদের এক কোণে পানি জমে থাকায় তার দুষ্টু মন নাচতে শুরু করলো। ফিস ফিস করে বলল, এত দাঁড়িয়ে আছিস কেন? যা বৃষ্টি পানিতে নেমে পড়। রাতে বৃষ্টি বিলাস করছি তো কি হয়েছে? বৃষ্টি পানি তো তোর পায়ের নিচে ঠিকই আছে, লাফালাফি করতে তো পারো নেই। আদিবা পানির নিচে দাঁড়িয়ে লাফাতে লাগলো। তার শরীর অর্ধেক ভিজে একাকার হয়ে গেছে। দূর থেকে আদিবার দুষ্টুমি দেখে হাসছে ফয়সাল। তার বড্ড ইচ্ছে করছে আদিবাকে ছুঁয়ে দিতে, গোলাপের মতো ঠোঁট দুটি একবার স্পর্শ করতে। হঠাৎ একজন মাঝবয়সী লোক এসে দাঁড়ালো ফয়সালের সামনে। দেখে বোঝা যাচ্ছে উনি ফয়সালকে দেখে ভীষণ বিরক্ত।
তেমন কিছু না আঙ্কেল। তাহলে আমার বাসার সামনে এসে আমার মেয়ের দিকে কোন নজরে তাকাচ্ছ কেন? রাজনীতি কারো বলে আমার বাসায় এসে আমার মেয়েকে বিরক্ত করবে আর আমি চোখ বুজে সেসব সহ্য করব ভাবলে কিভাবে? ফয়সালের বুঝতে বাকি নেই লোকটাকে। আদিবার বাবার দিকে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, এই জন্যই তো বলি, দুই বোন এত সুন্দর কিউট হওয়া সত্ত্বেও ঝাঁঝালো কণ্ঠে কথা বলে কেন? সবসময় ঠোঁটের কোনায় ঝগড়া লাগার জন্য স্পেশাল কথাবার্তা ঠোঁটে লেগেই বা কেন থাকে? আজ বুঝলাম যাদের বাবা এমন তারা কি করে আর ভালো হবে। শ্বশুরমশাইকে দেখেই বুঝে যাচ্ছে মেয়েগুলোর আচার আচরণ ওনার মতো হবে, তবে দেখে মনে হয় শাশুড়ি মায়ের মতো হয়েছে। আমার শাশুড়ি মা মেবি অনেক সুন্দর। ফয়সালের বিড়বিড় বুঝতে না পেরে আবারও জোরে ধমক দিয়ে বলল আদিবার বাবা, কি হলো, কথা বলছো না কেন? বিড়বিড় করে কি বলছো? এক্ষুনি আমার বাসার সামনে থেকে বের হয়ে যাও, না হলে তোমার খবর আছে। রাগে গজগজ করতে করতে বাসায় চলে গেলেন আদিবার বাবা। শ্বশুর মশাইয়ের যাবার পানে তাকিয়ে থেকে শব্দ করেই বলল ফয়সাল, জন্মের সময় আমার দাদি শাশুড়ি ওনার মুখে মধু দেন, এই কারণেই এমন রাগ জটা হয়েছে। সাথে করে আমার ভবিষ্যৎ বহু আর শালিকেও বানিয়েছেন। আমার সুন্দরী শাশুড়ি মা কোন দুঃখে যে এই লোকটাকে বিয়ে করলো কে জানে। অন্য কোথাও বিয়ে হলে আমার কি ভালো একটা শ্বশুর হতো। দুঃখে ইচ্ছে করছে মেয়াদ উত্তীর্ণ বিষ খেয়ে নিজে মরি, নয় ওনাকে মারি। বাইক স্টার্ট করে একবার ছাদের দিকে তাকিয়ে ফ্লাইং কিস দিয়ে চলে গেল ফয়সাল। আদিবা এসবের কিছুই জানে না, সে তার মতো লাফালাফি করতে ব্যস্ত। আদিবার বাবা বাসায় এসে ঝগড়া করতে শুরু করে দিলেন ওনার স্ত্রীর সাথে। বাসার নিচে আজকাল রাজাকারের বাচ্চারা ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। কবে না কবে জানি আমার বাসায় আঘাত হানে। আজকের পর থেকে আমার মেয়ে দুটাকে বলবে তারা যেন ছাদে উঠে নাচানাচি না করে। তুমি যেমন আগে লাফালাফি করে আমার মনকে নাচিয়েছ, এখন তোমার মেয়েও লাফালাফি করে রাজাকারের বাচ্চাদের নাচাচ্ছে। সকাল হতে না হতেই বাসায় এসে পথ নজর দেওয়া শুরু করেছে। বুড়ো বয়সে বিমৃতি হলে যা হয় আর কি। ওই ক্ষুধা লাগছে তোমার? পেটে বেশি টান পড়লে বাজে বকো তুমি। কেন যে তোমার মতো পেটুক বদমেজাজি লোকের সাথে প্রেম করেছিলাম। এখন দেখি ছেলে মেয়ে প্রেম করলে কত জায়গায় ঘুরতে নিয়ে যায়, শপিং করায়, গিফট দেয়। আর তুমি কি দিয়েছো আমায়? ঘোরাঘুরির কথা উঠলেই বলো তোমার বাবার বাড়ি থেকে আমাদের বাড়িতে এনেছি। ঘোরাঘুরি হয়নি তোমার? যাও তাহলে বাবার বাড়ি ঘুরে এসো। শপিং এর কথা বললে বলো শপিং করে করে তো আমাকে ফকির বানিয়ে ফেলছো। গিফটের কথা বললে বলো দুটি বাচ্চা গিফট করেনি। আরও চাও? এই তোমার মতো অরোমান্টিক লোকের সাথে প্রেম করে আমার জীবন তেজপাতা বানিয়ে ফেলছি। শুরু হয়ে গেল আদিবার মার ঘ্যান ঘ্যান। সোফায় বসে চুপচাপ স্ত্রীর বক বক শুনছেন আর খবরের কাগজ পড়ছেন। মনে মনে বড্ড আফসোস করছেন কেন ওই মহিলার প্রেমে পড়লেন আর কেনই বা আজকে কথা বলতে এলেন। এক সপ্তাহ ধরে এখন শুনতে হবে স্ত্রীর চেঁচামেচি। বাঘ হতে এসেছেন, বিড়াল হয়ে পড়লেন এখন। দুই বান্ধবী হেঁটে হেঁটে যাচ্ছিল কলেজের উদ্দেশ্যে। পার্কের কাছে আসতেই বাইকে হেলান দিয়ে আতশোয়া ফয়সালকে দেখে অরিনের হাত চেপে ধরল আদিবা। এই লোকটাকে দেখলেই তার ভয় হয়, ঘৃণা হয়, রাগ হয়। পাশ কাটিয়ে চলে যেতে নিলেই ফয়সাল আদিবার হাত চেপে ধরল। আদিবার পুরো শরীর এবার কাঁপতে লাগলো। তোতলিয়ে বলতে লাগলো, হাত ধরছে না কেন? কিছু কথা বলবো। অপমান করবেন আবারও? একটু সাইডে চলো, কিছু কথা আছে। আদিবা পার্কের চারপাশটা দেখে শিউরে উঠল। এমন পরিবেশে কোনো ছেলের সাথে পার্কে জায়গা মানেই নিজের পায়ে নিজে কোড়াল মারা। সাহস জুগিয়ে বলে ফেলল, যাবো না কোথাও, যা বলার এখানেই বলেন। প্রেমময় মুডে আছি, দয়া করে রাজনীতিবিদ ফয়সালের মুড ধারণ করতে বলো না। চুপচাপ চলো, জাস্ট কিছু কথা বলবো। আদিবার হাত ধরে টেনে নিয়ে যায় ফয়সাল। পেছন পেছন অরিন আসতে নিলে ফয়সাল বলে উঠল, তোমাকে কেউ আসতে বলেছে? দেখতেই পাচ্ছ আমরা রোমান্স করতে যাচ্ছি, কাবাব মে হাড্ডি হতে এসো না। অরিন দাঁড়িয়ে পড়ল। এত বড় অপমান কিছুতেই সে মানতে পারছে না, কিন্তু ফয়সালকে কিছু বলার সাহস তার নেই। সেজন্য চুপচাপ পার্কের এক কোণে দাঁড়িয়ে রইল। গাছের আড়ালে দাঁড়ালো ফয়সাল ও আদিবা। ফয়সালের দৃষ্টি আদিবার গালের সেই তিলের উপর। কি বলবেন? সরি। আদিবা যেন আকাশ থেকে টপকে মাটিতে পড়ল। ফয়সাল তাকে সরি বলছে, তার জন্য বিশ্বাসই হচ্ছে না। আবারও নিজের কানকে বিশ্বাস করানোর জন্য বলল, কি বললেন? সরি, সেদিন তোমাকে ওইভাবে না বললেই হতো।
অপমান করছেন 100 বার লোকের সামনে, আর সরি বলছেন চুপি চুপি। করবো না ক্ষমা আপনাকে। সমস্যা নেই। বাই দ্য ওয়ে, তোমার গালের তেলটা কি আসল নাকি নকল? যত সব। তিল নকল হতে যাবে কেন? চোখে কি দেখেন না এখন? দেখবেনই বা কি করে, বয়স তো আর কম হয়নি। বিয়ে দিলে 10 বাচ্চার বাপ হয়ে যেতেন এতদিন। তুমি বললে 10টা কেন, 100 বাচ্চার বাপ হতে পারবো। সামলাতে পারবে তো এতগুলো বাচ্চা? ছি, অসভ্য লোক। লজ্জা করে না? নিজেই ছেলেদের বলেন মেয়েদের বিরক্ত না করতে, এখন নিজে করছি। আপনার আসল মুখোশ বলে দেবো সবাইকে। বলে দাও, সমস্যা নেই। কেউ ট্রাস্ট করবে না তোমার কথা। অসভ্য লোক, কোন দুঃখে যে আপনার সাথে দেখা হলো আমার। আদিবার কথা শেষ না হতে ফয়সাল এমন একটা কাজ করে বসলো যার জন্য আদিবা পুরো কথা আর বলতে পারলো না। হঠাৎ করে ফয়সাল আদিবার সেই তিলওয়ালা গালে কিস করে বসলো। চোখ থেকে 2-1 ফোঁটা করে পানি গাল বেয়ে পড়লো আদিবার। বিয়ের আগে এমন কিছু হোক সে আশা করেনি। জড়িয়ে ধরা, হাত টাচ করা, মাঝে মধ্যে 2-একটা কিস এসবের কারণে জীবনে প্রেম করেনি। ফ্রেন্ডের কাছে শুনেছিল প্রেম হলে বয়ফ্রেন্ডের সাথে এমন ঘনিষ্ঠ হতে হয়। সেই কারণেই প্রেম নামক শব্দ থেকে 1000 হাত দূরে থাকতো সে। আর এখন ভাবতে ওর 2 চোখ পানিতে ভরপুর হয়ে উঠল। কালবৈশাখী ঝড়ের গতিতে দৌড়ে পালালো আদিবা। চোখে তার সাগর পানি। ফয়সালের প্রতি রয়েছে তার বিরাট অভিযোগ, এক আকাশ রাগ। সেদিন আর সে ভার্সিটিতে যেতে পারেনি। কিস করার দৃশ্যটা বারবার চোখে ভাসছে তার। সূর্য এখন মাথার উপরে বসে আছে। আজকের গরম 35 ডিগ্রি সেলসিয়াস। মাথা থেকে ঘাম পায়ে গড়িয়ে পড়ছে আদিবার বাবার। দরকারি একটা কাজে ব্যাংকে যেতে হচ্ছে তাকে। রিকশার হুড় তুলে দিয়ে গরমে আশপাশ করছেন তিনি। গত রাতের বৃষ্টির পর ভেবেছিল আজকের দিনটা ঠান্ডাময় হবে, কিন্তু না, আজকের দিনটা অন্যান্য দিনের থেকে আরও মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি ভীষণ বিরক্ত হবেই না কেন? উনি আমাদের পাঠিয়েছেন দুনিয়াতে ওনার ইবাদত করার জন্য, আর আমরা করছি কি না? 24 ঘন্টায় টাকার পিছনে ছুটছি, সারাদিন 1 ঘন্টা সময় ওনার জন্য ব্যয় করতে পারছি না। আমাদের দোষের কারণে আজ আমাদের এই অবস্থা। স্যার, আইয়া পড়ছি। রিকশা চালকের কণ্ঠস্বর শুনে চিন্তার জগৎ থেকে ফিরে এসে লোকটির মুখের দিকে তাকালেন আদিবার বাবা মিস্টার নিজামুদ্দিন। লোকটির বয়স আনুমানিক 60 কি তার উপরে হবে। সাদা সাদা দাড়িগুলো রোদের আলোতে কালচে রং ধারণ করেছে। মাথায় ভেজা গামছা বেঁধে রেখেছে, সেন্টু গেঞ্জি, ময়লা লুঙ্গি গায়ে। মিস্টার নিজামুদ্দিন লোকটির দিক থেকে দৃষ্টি সরিয়ে 1000 টাকার নোট দিল লোকটিকে। লোকটি তখন মুখটা কালো করে বলল, স্যার, আমার কাছে ভাঙতি নাই এত টেহার। 70 টেহার ভাড়া আপনি 1000 টেহা দিতাছেন, কেমনে ভাঙতি দিমু কইন? আজকাল গাড়ি ঘোড়া যে হারে ঢাকা শহরে আইতাছে, রিক্সা তো মানুষজন যায় না এখন। সারাদিনে তো 500 টেহা কামাইতে পারি না, এখন 1000 টাকার ভাঙতি কেমনে দিমু স্যার? দেখেন আপনার কাছে ভাঙতি আছে নাকি? মিস্টার নিজামুদ্দিন মুখে এক চিলতে হাসি ফুটিয়ে লোকটির কাঁধে হাত রেখে বললেন, চাচা, আমাকে ভাঙতি দিতে হবে না, এই 1000 টাকা রেখে দিন। আজ যে গরম পড়েছে, এই বয়সে আপনার শরীর সইতে পারবে না। তার চেয়ে বরং আজকে দিনটা বিশ্রাম করুন। বাবা, আমাকে গরিবদের বিশ্রাম কইতে কোনো শব্দ নাই। তাছাড়া গরিবদের অসুখ হয় না, অসুখ নিজেই ডরায়, কারণ অসুখ জানে গরিবদের অসুখ হইলে ডাক্তার দেখানোর টেহা নাই। এই অসুখ বিসুখ নিয়ে গরিবরা কাজ করবে নয়তো মরবে, তবুও ডাক্তার দেখাতে যাইবার সাহস করবে না। অসুখ হইল বড় লোকের, আমাগো মতো গরিবদের কের অসুখ আবার? মিস্টার নিজামুদ্দিন লোকটির মুখের দিকে তাকিয়ে রইলেন। তার কানে বারবার একটা কথা ভেসে আসছে, অসুখ হলো বড় লোকের, আমগো মতো গরিবদের অসুখ আবার? শ্বাস ছেড়ে দিয়ে মিস্টার নিজামুদ্দিন বললেন, চাচা, টাকাটা নেন। মনে করবেন আপনার কোনো সন্তান আজ দিয়েছে। দেরি হয়ে যাচ্ছে চাচা, আসছি। মিস্টার নিজামুদ্দিন চলে গেলেন। বয়স্ক লোকটা টাকাটা হাতে নিয়ে চোখের পানি ফেলতে লাগলেন। আজ বাবা হারা নাতনির জন্য কিছু ফল, ভালো খাবার, নতুন পোশাক কিনে নিয়ে যাবেন বলে ঠিক করেছেন। আদিবা বাসায় এসে মন খারাপ করে বসে আছে। আজকের ঘটনা কিছুতেই সে ভুলতে পারছে না। পরন্ত বিকেলের রোদ মুখের কাছে আসতেই বাইরের দিকে তাকালো সে। বকুল গাছে কয়েকটা পাখি বসেছে, যার অনেকেরই নাম তার অজানা। হঠাৎ করে পিচ্ছে একটা হাত তাকে স্পর্শ করতে পেছন ফিরে আদুরিকে দেখে ভীষণ অবাক হলো, কারণ আদুরি মুখে
ফেস ওয়াশ লাগিয়ে ঘষছে। ভ্রুজোড়া নাচিয়ে জিজ্ঞেস করলো আদিবা, এই অসময়ে মুখে ফেস ওয়াশ লাগাচ্ছিস, ব্যাপার কি? আর বলো না আপু, চিপসের প্যাকেট কিনতে হান্নান আঙ্কেলের দোকানে গিয়েছিলাম। পাজি আঙ্কেল পান খেয়ে টুইট মুখ লাল করে ফেলেছে। আমাকে দেখেই বলতে শুরু করলো, আরে আমার আদুরি মামুনি এসেছে। বলি পাপে দিতে লাগলো গালে। ওনাকে তো কিছু বলতে পারি না, তাই চিপস এনেই মুখ ক্লিন করতে লাগলাম। আমাকে কেউ পাপ্পি দিলে আমি এই কাজ করি। এতে কাজ হয়? পাপের স্পর্শ চলে যায়? অবশ্যই আপু, তখন মুখটা আরো সুন্দর হয়। আদিবা দৌড়ে ওয়াশরুমে চলে গেল। অনেকটা ফেস ওয়াশ হাতে মেখে গালে ঘষতে লাগলো। প্রায় 15 মিনিট পর আদিবা আদুরির দিকে তাকিয়ে রাগে কণ্ঠে বলল, ওই আমার গাল জ্বলছে, তোর কথা শুনে মুখটা নষ্ট করে ফেলেছি আমি। তোমাকে কি বলছি জুড়ে জুড়ে ঘষতে? আস্তে আস্তে ঘষলে কি গাল লাল হতো? কিছু তো বুঝো না। আমি তোমার হেল্প করলাম আর তুমি উল্টো ধন্যবাদ না জানিয়ে বকছো। যাও, আজকের পর থেকে আর কোনো হেল্প করব না। আদুরি দৌড়ে চলে গেল। আদিবা আয়নার কাছে আসতে দেখলো তার ফর্সা গাল লাল হয়ে আছে। মনে মনে ফয়সালের গোষ্ঠী উদ্ধার করতে ভ্যাসলিন লাগিয়ে আস্তে আস্তে মাসাজ করতে লাগলো। সিগারেট ঠোঁট দিয়ে চেপে ধরে আরিফের মুখে ধোঁয়া ওড়াচ্ছে ফয়সাল। চোখ দিয়ে যেন আগুন জ্বলছে তার। কাদো কাদো মুখ নিয়ে বলল আরিফ, দোস্ত কি হয়েছে তোর, এমন রেগে আছিস কেন? আজ তোর কথা মতো রোমান্টিক হতে গিয়ে আদিবার চোখে ঘৃণার পাত্র হয়ে গেছে আমি। কেন, কি করলে তুই আবার? আদিবাকে কিস করেছি। আরিফ কপাল চাপড়িয়ে কটমট চোখে তাকালো ফয়সালের দিক। শক্ত গলায় বলে উঠল, শালা রোমান্টিক মানে কি কিস দেওয়া নাকি? রোমান্টিক মানে হলো একটু লাজুক লাজুক হাসি, বিয়ের পর ঘুরতে যাওয়ার কথা বলা, কি কি খেতে ভালোবাসে, মেয়েটির সাথে ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করা, বাইকে উঠিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করা, হাত ভর্তি শপিং কিনে দেওয়া, বাদাম চটপটি ফুচকা আইসক্রিম একত্রে বসে খাওয়া। ধীরে ধীরে পরে সামনে তো এগোতে পারতেই তুই। যেখানে যতবার মেয়েটির সাথে কথা হয়েছে ততবারই তো ফয়সাল ভাই হয়ে সামনে গেছিস, আর এবার লুচু ফয়সাল হয়ে। রাজনীতি করতে করতে কি তোর মাথায় বুদ্ধি শুদ্ধি জলে ভাসিয়ে দিয়েছিস নাকি? ফয়সাল নিজের মাথা চুলকিয়ে আমতা আমতা করে বলল, আসলে ওর গালের তিলটা দেখে নিজেকে ধরে রাখতে পারিনি। বল না দোস্ত, এখন কি করব আমি? কি করবি মানে? এখন ভাবির রাগ ভাঙাবে, কিভাবে রাগ কমানো যায় তার প্ল্যান দিচ্ছি, শোন তুই। আরিফ ফয়সালকে রাগ কমানোর প্ল্যান দিচ্ছে। ফয়সাল নিজে এখন অবাক। সারাদিন রাজনীতি নিয়ে থাকতে থাকতে তার মন কঠিন পাথরের ন্যায় ধারণ করেছিল। এখন সে পাথরের মন কিভাবে একটা মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়ল। মনে মনে এতদিন যাদের প্রেম করার জন্য শাস্তি দিয়েছিল তাদের কাছে ক্ষমা চাওয়া শুরু করেছে। রাত 8টা কি 9টা। অরিনের আম্মু ঔষধ খেতে এসে দেখলো বক্সে কোনো ঔষধ নেই। প্রেসক্রিপশন হাতে নিয়ে অরিনের উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠল, অরি, তুই আজ ওষুধ কিনে আনিসনি? জিভে কামড় দিয়ে বলে উঠল অরিন। সরি মাম্মি, একদম মনে ছিল না। দাও, আমি এক্ষুনি নিয়ে আসছি। এত রাতে তোর যেতে হবে না, আমি নিজেই কিনে আনছি। ডক্টর বলেছিল এই ওষুধটা প্রতিদিন খাওয়ার জন্য। ছেড়ে ছেড়ে খেলে সমস্যা হবে, নয়তো আগামীকালই নিয়ে আসতাম। অরিন তার মাকে থামিয়ে দিয়ে বলল, তোমার শরীর একটু ভালো নেই, বাসার নিচেই তো দোকান। দাও, আমি নিয়ে আসছি। 20 মিনিটে যাব আর আসবো। মায়ের হাত থেকে প্রেসক্রিপশন নিয়ে হাঁটা দিল ফার্মেসির উদ্দেশ্যে। সকালে আদিবাকে নিয়ে যেয়ে ফয়সাল কি করলো, তারপর আদিবা দৌড়ে বাসায় চলে গেল। এসব চিন্তা করতে সেও ভুলে গিয়েছিল মায়ের ওষুধের কথা। বাসার নিচে এসে দেখলো দুটা দোকানই বন্ধ। সামনে আরেকটি দোকান আছে, সেজন্য হেঁটে যেতে লাগলো সে। 10 মিনিট হাঁটার পর দোকানের সামনে এসে ওষুধ কিনে যেই বাসায় ফিরতে যাবে, একটি ছেলে এসে দাঁড়ালো তার সামনে। শীষ বাজিয়ে বলল, সিঙ্গেল নাকি, বয়ফ্রেন্ড আছে? বিরক্ত প্রকাশ করে বলল অরিন। যেহেতু আমি সুন্দরী, বয়সও কম নয়, তাহলে ভাবলেন কিভাবে আমি সিঙ্গেল থাকবো? অবশ্যই রিলেশনশিপে আছি, জানা উচিত ছিল আপনার। ওয়াও, ইউ আর সো হট অ্যান্ড বিউটিফুল। তাছাড়া বুদ্ধি আছে ভালো। তোমার মতোই তো কাউকে চাই আমার। আচ্ছা বলো, কোথায় ঘুরতে যাবে বিয়ের পর? সাজেক নাকি ঠিকানাতে? আশ্চর্য, আপনার মতো নির্লজ্জ প্রাণী দুনিয়াতে আমি আর একটাও দেখিনি। মাম্মির ওষুধ নিয়ে তাড়াতাড়ি ফিরতে হবে, নইলে এক্ষুনি মেরে তক্তা বানিয়ে ফেলতাম। উগান্ডার অকেজো বাসিন্দা একটা। রাগে গজ গজ করতে করতে চলে গেল অরিন।
ছেলেটি অরিনের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, তোমার মতো কত মেয়েকে যে আমার পিছনে ঘুরিয়েছি, তোমাকে ঘোরাতে আমার বাম হাতের খেল। খুব শীঘ্রই দেখা হবে আমাদের ঝাঁসির রানী। সবুজ ঘাসের উপরে এলোপাতাড়িভাবে শুয়ে আছে অরিন আর আদিবা। আদিবার দৃষ্টি খোলা আকাশের সে নীল সাদা মেঘের উপর, অরিনের দৃষ্টি আদিবার উপর। বাড়ির পেছন দিকে সবুজ ঘাস আর বিভিন্ন গাছের মেলা। আদিবার মন খারাপ হলে সে এখানে এসে আকাশপানে তাকিয়ে থাকবে। বান্ধবীর সেদিন চলে আসা বারবার অরিনের মনকে আকুল করে তুলেছিল। সকাল হতে না হতে ব্যাগপত্র নিয়ে চলে আসে আদিবার বাসায়। অরিনকে দেখে মুখে মিষ্টি হাসি দিয়ে তাকে নিয়ে চলে আসে বাড়ির পেছন দিকটায়। কি হয়েছে তোর? ফয়সাল ভাই কিছু করেছেন? কিস করেছে গালে। কি? ছি, ওনার মতো মানুষ কিনা এখন এইভাবে নিচে নেমে যেতে পারে? ভাবলে রাগ হচ্ছে। আজকে ওনার পেজ থেকে লাইক উঠিয়ে ফেলবো, গ্রুপ থেকে লিভ নিব, আইডি থেকে ব্লক মারব। ওপরে ওপরে এমন ভাব নিয়ে চলে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কিন্তু এখন দেখা যাচ্ছে লুচু নাম্বার 1। একটা প্ল্যান করেছি, শুনবি? ভ্রুজোড়া কুচকালো অরিন। আদিবার শান্ত কথাগুলো তাকে ভীষণ ভাবাচ্ছে। কারণ যখন আদিবা ভীষণ কষ্টে কিংবা রেগে থাকে তখন সে এইভাবে কথা বলে। ভয়ে ভয়ে বলল, কি প্ল্যান করেছিস? ফয়সাল নামক বাজে লোকটির মুখোশ আমি সবার সামনে তুলে ধরবো। যেভাবে হোক তাকে আমি শাস্তি দেব। কিন্তু কিভাবে? ওনার প্রেমে চালেই ওনাকে ভাসাবো। কিন্তু তোর একটা হেল্প লাগবে। অরিন ভয়ে কেঁপে উঠল। ফয়সালের সাথে গেম খেলা মানে নিজের প্রাণ হাতে নিয়ে খেলা করা। তবুও বেস্ট ফ্রেন্ডের মনকে শান্ত করার জন্য হেল্প তো তাকে করতেই হবে। কাঁপা কাঁপা গলায় বলল, কি হেল্প? তুই আজ আবুকে গিয়ে বলবি আমরা বেশ কিছু ফ্রেন্ড মিলে সাজেক ঘুরতে যাব। তুই বললে আবু এতটা ঘেরে দেখবি না। সাজেক যেহেতু কাপলদের জন্য কিংবা প্রেমিক প্রেমিকাদের জন্য বিশেষ করে ভ্রমণ করা, সেখানে যাব বাজে ফয়সালকে নিয়ে। কিছুদিন ওনার সাথে নাটক করব আর সব রেকর্ড করব। সুযোগ বুঝে নেটের জগতে ভাইরাল করে দেব। সবই বুঝলাম, কিন্তু পরে যদি খারাপ কিছু হয়? আরে কিচ্ছু হবে না, ট্রাস্ট মি। কিন্তু আন্টির শরীরের কথা ভেবে ভাবছি তোকে নেব না। হকচকে উঠল অরিন। ভয়ঙ্কর মুহূর্তে কিছুতেই সে আদিবাকে একা ছাড়বে না। ফয়সাল হলো হিংস্র পশু, যখন তখন কি রূপ নেয় তা বোঝা মুশকিল। তার উপর তাকে জব্দ করার জন্য এই প্ল্যান। কিছুতেই প্রিয় বান্ধবীকে সে একা ছাড়বে না। মায়ের জন্য কষ্ট হচ্ছে। হঠাৎ তার মাথায় একটা প্ল্যান আসলো। খুশিতে গদগদ হয়ে বলল, সমস্যা নেই, মাম্মি বেশ কিছুদিন ধরে বলছে নানু বাড়িতে যাবে। আমি বরং আজকে গিয়ে বলবো উনি নানু বাড়িতে গিয়ে ঘুরে আসুক, আর আমরাও ফয়সাল ভাইকে সাহায্য করার জন্য সাজেক ঘুরে আসি। বাই দ্য ওয়ে, ফয়সাল ভাইকে নিমন্ত্রণ দিবি কিভাবে? এই ব্যবস্থাও আছে। এখন তুই চল আব্বুর কাছে। দৌড়ে চলে গেল দুজন। প্রথমবার বারণ করার পর মিস্টার নিজামুদ্দিন দেখলেন অরিন আর আদিবার মন খারাপ হয়ে গেছে। মেয়েদের মুখের কষ্ট কিছুতেই উনি মানতে পারেন না, তাই রাজি হয়ে পারমিশন দিলেন। তবে ওনার এক শর্ত, আদুরিকে নিয়ে যেতে হবে। ওরা এখন ঘোরাঘুরি করার বয়স। তোমরা যেহেতু যাচ্ছ তাহলে ওকে নিয়ে যাও সাথে করে। ভালো মতো খেয়াল রেখো ছোট বোনের। ইচ্ছে না থাকা সত্ত্বেও রাজি হলো আদিবা। আদুরি তো খুশিতে সবার গালে পাপ্পি খেতে লাগলো। মনের ভেতর তার রঙিন সুর। সাজেক সাজেক না বলেও সাজেক যাবো রে। হলুদ জামা, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে গাঢ় কাজল, গালের তিলটা আর একটু কালো করার জন্য আইলাইনার লাগালো আদিবা। আজ তাকে ভয়ঙ্কর সুন্দরী লাগছে। চুলগুলো ছেড়ে দিয়ে এক পাশে রেখে অন্য পাশে ওড়না দিয়ে অরিনের দিকে তাকিয়ে ভয়ঙ্কর হাসি দিয়ে বলল আদিবা, কি রে আরে পাখি, আমাকে কেমন লাগছে? আর ছেলে হলে তোকে কিডন্যাপ করে বিয়ে করতাম। ফয়সাল ভাই শুধু শুধু তোর প্রেমে পড়েনি। মায়াবতী সুন্দরী কেশবতী মেয়েকে দেখলে সবাই প্রেমে পড়বে। ফয়সাল ইজ নট ফাইন, হি ইজ ঘরে ময়লা। বাই দ্য ওয়ে, আমাকে দেখে টাস্কি খাবে অশুভ লোকটি? অবশ্যই। দুই বান্ধবী তৈরি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে যেতে লাগলো। আজ তাদের প্ল্যান হলো ফয়সালের সামনে গিয়ে ঘুরে ঘুরে কথা বলা, জোরে জোরে হাসতে থাকা। সাজেক যাবার ব্যাপারে একজন আরেকজনকে এমনভাবে বলবে যেন ফয়সাল শোনে কথাগুলো। আদিবা যাচ্ছে মানে ফয়সালও যাবে, সেখানেই হবে আসল গেম।
পার্কের বেঞ্চে এসে বসেছে আদিবা ও অরিন। তাদের নজর ফয়সাল কোথায় সেদিকে। হঠাৎ ফয়সালের উপস্থিতি টের পেয়ে অরিন গদগদ করে বলল, আদুরে আমার কি যে ভালো লাগছে। আমরা সাজিক যাব। ওয়াও, নিজের দু হাতেই মেঘের ভেলা স্পর্শ করতে পারবো, আকাশের সাথে মিশতে পারবো, ভাবলেই নাচতে ইচ্ছা করছে। শুধু কি তোর? আমি তো ভীষণ খুশি। ভাবছি বাসে করে যাব। দুই বান্ধবী আড্ডা দিতে দিতে পাড়ে জমাবো মেঘের রাজ্যে। মেঘের রাজ্যে যদি একজন রাজা কিংবা রাজকুমার পাই তবে মন্দ হবে না ব্যাপারটা। আমার মনের কথাগুলো বলেছিস। বাই দ্য ওয়ে, কবে যাব আমরা? পরশু। বাসের নাম, কয়টায় যাবে, বাস কখন ছাড়বে, সব ডিটেলস এরা ফয়সালকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো। ফয়সালের এখন মনে হচ্ছে মেঘ না চাইতে বৃষ্টি পেয়ে গেছে। আরিফ বলেছিল এমন কোথাও যেতে যেন তারা অনেকক্ষণ সময় আলাদা থাকতে পারে, যেখানে তাদের খুব কম মানুষই চেনে। ফয়সাল মনে মনে ভীষণ খুশি হয়ে বলল, আমার প্রবলেম সলভ করার জন্য হলেও একটা তুমি চাই আদুরানি। ফয়সালের এখন সামনে থেকে আদিবাকে দেখতে ইচ্ছে করছে। পেছন থেকে খোলা চুলের হলুদিয়া পাখিকে দেখে তার মন ভরছে না, তাই সামনে গিয়ে দাঁড়ালো। আদিবা অরিন দেখেও না দেখার ভান করে কথা বলছে। এমন সময় ফয়সাল ওদের সামনে একটা গানের কলি বলতে লাগলো, ঢাকা টু খুলনা একটু ভালোবাসো না, নেই কোনো ভাবনা, নিয়ে যাব পাবনা। অরিনের ভীষণ হাসি পাচ্ছে গান শুনে। ফয়সালকে দেখে তার মনে হয় না এই ছেলে একটা মেয়ের জন্য রাস্তায় দাঁড়িয়ে গান গাইবে। আদিবার জন্য জোরে হাসতে না পেরে মুখ চেপে হাসছে। আদিবাও একটু মজা নেওয়ার জন্য বলল, ঢাকা টু সিলেট সব কিছু ডিলেট, মেয়েদের তুলনায় ছেলেরা গবেট। অরিন এবার হাসি ধরে রাখতে না পেরে জোরে জোরে হাসতে লাগলো। হাসতে হাসতে হঠাৎ করে ফয়সালের পেটে হালকা চাপড়ে বলে দিল, ফ্রিতে এত সুন্দর সিনেমা দেখবো কখনো ভাবিনি। প্লিজ কন্টিনিউ। অরিনের মনে নেই সে কাকে চাপড় মেরেছে। ফয়সাল তো রাগান্বিত চোখ নিয়ে তাকিয়ে আছে অরিনের দিকে। যখনই অরিনের খেয়াল হলো সে ভয়ে আদিবার পেছনে দাঁড়িয়ে পড়ল। ফয়সালের ইচ্ছে করছে এখন অরিনকে ধরে মাথার উপর তুলে নিচে ফেলে দিতে। শুধুমাত্র হবু বইয়ের বেস্ট ফ্রেন্ড বলে রাগটা কন্ট্রোল করে হেসে দিয়ে বলল, ইটস ওকে, শালিদের এমন করতেই হয় হবু দুলাভাইদের সাথে। ভীষণ খুশি হলাম তুমি যে আমাকে দুলাভাই ভেবে ফেলেছো। লাভ ইউ সালিকা। আদিবার রাগী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে অরিনকে নিয়ে চলে গেল। সে চায় না তার প্ল্যান নষ্ট হয়ে যাক। ফয়সালকে সে জ্বালাবে, কিন্তু এখন নয়। সাজেক হবে ফয়সালের জীবনের কষ্টের মুহূর্ত। চলে গেল 2টা দিন। আজ সাজেক যাবার জন্য তৈরি হচ্ছে আদিবা ও আদুরি। অরিন ওর বাসা থেকে আসবে। আদুরি কালো টপ, জিন্স, মাথার চুলগুলো ঝুঁটি বেঁধে, ঠোঁটে লাল লিপস্টিক, গলায় পাথরের মুঠ আর চেইন, ডান হাতে ঘড়ি, বাম হাতে ব্রেসলেট, হিল জুতো পরে মুখটা আফসোসের ভঙ্গিতে বলল, আমার যেতে ইচ্ছে করছিল না। যতদিন থাকবো না ততদিন বেয়াদব তুহিন খুব আনন্দ করবে। শুধুমাত্র তোমাকে আর পরিয়াপুকে দেখে রাখার জন্য যাচ্ছি। ঘুরতে গিয়ে হারিয়ে যেতে পারো, কিংবা কোনো ছেলে বিরক্ত করলে তখন একা একা কি করবে। তাই তো আব্বু আমাকে পাঠাচ্ছে তোমাদের খেয়াল রাখার জন্য। ইস, কত কাজে করতে হয় আমাকে, তবুও কোনো অহংকার নেই আমার, নেই কোনো ক্লান্তি। আমার মতো এই পৃথিবীতে একজনই আছে। ভাগ্য ভালো তোমার, আমার মতো কিউট একটা বোন পেয়েছে বলে। এত কথা না বলে প্যাম্পাস ব্যাগে রাখ। ওইখানে যদি হিসু টিসু করিস তোকে জেলে ভরবে। গাল ফুলিয়ে প্যাম্পাস ব্যাগে রাখলো। ওর একটাই সমস্যা, মাঝে মধ্যে রাতে বিছানা ভিজিয়ে ফেলে। এজন্য ওর মা কত যে হিসু বিছানা থেকে খাইয়েছে, তবুও চায় না এই বদ অভ্যাস। বাসের বাম পাশের মাঝের 2টো সিটে বসেছে আদিবা আর অরিন। তাদের মাঝে অর্থাৎ দুজনের কোল ভাগাভাগি করে মুখ ফুলিয়ে বসে আছে আদুরি। কতবার করে সে বলেছে তার জন্য আলাদা সিট রাখতে, কিন্তু ওর 2 পচা বোন রাখেনি। উল্টো ওরা বলেছে, টাকা কি গাছে ধরে? এক্সট্রা টাকা খরচ করার মতো মনে হয় না। তাছাড়া একা একা কার সাথে বসবি? যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যায় তখন কি হবে? অরিন ও আদিবার ঝাড়ি খেয়ে চুপ করে বসে আছে আদুরি। আর ভীষণ লজ্জা করছে অন্যের কোলে বসতে। অরিন ব্যাগ বের করে পানির বোতল বের করতে যাবে, দেখলো বোতল নেই। রাজ্যের বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, মাথা নষ্ট হয়ে গিয়েছে আমার। বোতলটা যে কোন দুঃখে আনিনি কি জানি। আদিবাকে উদ্দেশ্য করে বলল,
আদু আমি পানির বোতল কিনে আনতেছি। জানিসই তো মিনিটে মিনিটে পানি পান করতে হয় আমার। কোল থেকে আদুরিকে নামিয়ে বাস থেকে নেমে পড়ল অরিন। আশেপাশে কোথাও ঠান্ডা পানি না পেয়ে কিছুটা দূরে যেতে একজন ছেলেকে দেখে রাজ্যের বিরক্তি নিয়ে অন্য পাশ ফিরতেই ছেলেটি বলে উঠল, ওয়াও কি মিরাকেল! ঝাঁসিকা রানী তোমাকে খুঁজতে খুঁজতে হাতে হারিকেন ধরতে বাধ্য হয়েছে, আর সেই তুমি কিনা আজ আবার সামনে। এগিয়ে বলে পৃথিবীটা গোল। তাছাড়া আমার ভালোবাসার একটা দাম আছে, বুঝছো? ওই মিয়া ফলো করছেন আমাকে? মার খেতে চান? সেদিন রাতেই বুঝেছি আপনি ছেলেটা সুবিধার নন, আজ তো একটা জলহস্তি। আরিফকে বকা দিচ্ছ? বাহ, সাহস আছে দেখছি। এই প্রথম কোনো মেয়ের কাছে থেকে বকা খাচ্ছে। দেখো মেয়ে, আমি কিন্তু খুব রোমান্টিক, তাই তো রোমান্টিক রোমান্টিক কথা বলছে। মরুন, আপনার নাম কে জানতে চেয়েছে? আমি বলেছি নাম বলতে? ও বুঝেছি, নিজের নামটা কিভাবে জানাবেন সেজন্য ওই জাল ভোটের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বড্ড ভেজাল মানুষ আপনি। আরিফ ভাবতে লাগলো, এখানে কোনো ভোট হচ্ছে না, তাহলে এই মেয়ে জাল ভোট কিভাবে দেখলো? মেয়েদের কথার আগা গোড়া ঠিক নেই, কিছু বললেই ঝগড়া লাগবে। তার চেয়ে বরং কিছুক্ষণ কথা বলে। শালার ফয়সালটাও এলো না এখনো। কথাই ওর হবু বউ সাজেক যাচ্ছে। আগে ওর আসা উচিত, কিন্তু এখনো নিজেই হাওয়া। এখন যদি বলা হতো কোথায় দরবারে যেতে হবে, সময় মতো ঠিকই চলে আসতো। আমি নিশ্চিত এই ছেলে কখনো বিয়ে হবে না। আরিফের ভাবনায় ছেদ ঘটিয়ে অরিন বলে উঠল, আমার পথ ছাড়েন বলছি। যদি না ছাড়ে কি করবে? জানেন আমি কে? আমি কিন্তু ফয়সাল আহমেদের গার্লফ্রেন্ড। অরিন নিজেকে আরিফের হাত থেকে বাঁচানোর জন্য মিথ্যে কথাটা বলল। আরিফ ভাবলো এই মেয়ে তাহলে সেই বাঘিনী। আরিফ আদিবাকে দেখেনি, তাই অরিনের কথা বিশ্বাস করে মুখটা আধার করে রাখলো। প্রথম দেখাতে একটু বেশি ভালো লেগেছিল মেয়েটাকে, কিন্তু এই মেয়ে তার ভাবি, ইস, ভাবতে ভীষণ কষ্ট হচ্ছে তার। তবুও মনটা শক্ত করে বলল, সরি সরি ভাবি, আমি বুঝছি। আসসালামু আলাইকুম ভাবি, কোনো সমস্যা হচ্ছে আপনার? অরিন কিছুটা ভাব নিয়ে মুখ ভেঙচি কেটে চলে গেল। আরিফ তখন ফোন লাগালো ফয়সালের নম্বরে। হ্যালো, বল, কোথায় তুই? শালা, 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কোথায় তুই? আর বলিস না, আমার পথেই শুরু হলো গ্যাঞ্জাম, তাই দেরি হয়ে গেছে। 5 মিনিটের ভিতরে চলে আসবো। তাড়াতাড়ি আই। বাই দ্য ওয়ে, ভাবির সাথে দেখা হয়েছে। তোকে বলছিলাম না একদিন রাতে এক মেয়েকে ভীষণ ভালো লাগছে? সেই তোর হবু বউ, মানে আবার না হওয়া গার্লফ্রেন্ড। বাজে বকিস না, তুই চিনবি কিভাবে আদিবাকে? ভাবি নিজেই তো আজকে বলেছে সে নাকি ফয়সাল আহমেদের গার্লফ্রেন্ড। শালা, নজর দিবি না, আমি আসছি। দেখে শোনা রাখ তোর ভাবিকে। ফয়সাল ফোন কেটে দিল। অন্যদিকে আরিফ ছ্যাঁকা খেয়ে বাঁকা মার্কা মুখ নিয়ে অরিনকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। কথা বলার সময় অরিন কোথায় গেছে সে জানে না। বেস্ট ফ্রেন্ডের একটা মাত্র হবু বউ বলে কথা, দেখে শুনে তো রাখতে হবে, তাই না? 5 মিনিট হয়ে যাবার পরেও আসছে না অরিন। কিছুক্ষণের মাঝে বাস ছেড়ে দেবে। জানালা দিয়ে উকিঝুঁকি মেরেও কোনো খোঁজ মিলছে না অরিনের। আদুরি বসে বসে চিপস খাচ্ছে। হঠাৎ করে ফয়সাল এসে সিট থেকে আদুরিকে কোলে নিয়ে সে সিটে বসে পড়ল। আদুরি ও আদিবা ভ্রুজোড়া নাচিয়ে জিজ্ঞেস করলো, সমস্যা কি? এখানে বসেছেন কেন? আমার ইচ্ছা। মামার বাড়ির আবদার পেয়েছো? এক্ষুনি কুল থেকে না নামলে হিসু করে দিব বলে দিলাম। বা বাবা, ছোট শালি দেখি ধানি লঙ্কা। ওকে দেখে হিস্যু করে, তাহলে আমিও ভিডিও করে ফেসবুকে দিয়ে বলবো, দেখেন এত বড় মেয়ে এখন হিস্যু করে, তখন কি হবে তোমার? রাস্তাঘাটে মুখ দেখাতে পারবে তো? আদুরি রেগে গিয়ে ফয়সালের চুল টেনে ধরে বলল, বড্ড পচা তুমি, দেখতে জিরাফের জমজ পাই। কি খাবে, চিপস নাকি চকলেট? আদুরি একবার বড় বোনের দিকে তাকিয়ে ফয়সালের কানে ফিস ফিস করে বলল, ওই তুমি কাকে পটাতে এসেছো, আমাকে নাকি আপুকে? ফয়সালও ফিস ফিস করে বলল, দুজনকেই। ওকে, আপুকে পটাতে সাহায্য করব, তবে তার জন্য তোমাকে অনেক কিছু করতে হবে, প্রচুর গিফট মজা দিতে হবে। ওকে ওকে, দেব। এখন পটাতে সাহায্য করো। আদুরি মনে মনে হাসলো। মনের ভেতর দুষ্টুমি ভরপুর হয়ে উঠেছে তার। বিড়বিড় করে বলল, আমাকে অপমান করেছো, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে দুলাভাই। পটাতে ঠিকই সাহায্য করব, কিন্তু তোমার অবস্থা নাজেহাল করেই ফেলবো। যদি বিয়ে হয় তাহলে তো সারা জীবনই সাহায্য করতে পারবো। আমার ভিডিও আপলোড দিবে, তাই না? দেখো
তোমার এমন এমন পিক তুলবো আর আপুকে বলে ভাইরাল করব, কল্পনাও করতে পারবে না পাজি দুলাভাই। অন্যদিকে ফয়সাল ভাবছে, একবার তোমার বোনকে বিয়ে করি, তখন আমার চুল ধরে টানার প্রতিশোধ নেব। বাসরাতে ভাইরা ভাইকে আটকিয়ে রেখে তোমাকে শায়েস্তা করব। বড় হয়ে প্রেম করতে চাইলে তখন শুধু ছ্যাঁকা খাওয়াবো, তখন বুঝবে দোলা ভাই কি জিনিস। আদিবা তখন চেঁচিয়ে উঠে বলল, আমার ফ্রেন্ড বসেছে, এখান থেকে উঠুন বলছি। উঠবো না, কি করবে? আমার যেখানে ইচ্ছা সেখানে বসবো, ওকে? আদিবা ভাবলো কিছুক্ষণ, ভাবনার জগৎ থেকে একটা কথাই রিপ্লাই আসছে। বসতে দে তো, তাহলেই তো তোর লাভ। সুন্দরী, সুযোগটি হাতছাড়া করিস না পাগলি। আদিবা কিছু না বলে জানালার দিকে মুখ এনে বসে রইল। আদুরি ফয়সালের কোলে এখনো। তারা দুজন ফিসফিস করে কথাবার্তা বলছে, যেন আদিবা না শোনে। বেশ কিছুক্ষণ পর অরিন বাসে উঠল, তার পেছনে আরিফ। অরিন একবার পেছনে আর একবার সামনে তাকিয়ে কিছুটা ভয় পেয়ে আটকে উঠল। আরিফের দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে দিয়ে বলল, আমার উনি চলে আসছে, এখন আপনি যেতে পারেন। ভ্রুজোড়া কোচকালো আরিফ। উকিঝুঁকি দিয়ে দেখলো অন্য একটা মেয়ের সাথে বসে আছে তার প্রাণ প্রিয় বন্ধু। অরিনের সাইড কাটিয়ে ফয়সালের সামনে এসে দাঁড়ালো আরিফ। স্ল্যাং ভাষা ইউজ করে বলল, তুমি গার্লফ্রেন্ড রেখে এখন অন্য মেয়ের সাথে বসিস তো, খালি আমার চরিত্রে দোষ ধরিস। এখন যে তোর চরিত্র কেমন সেটা চেয়ে দেখ। আমি তো তাও লুকিয়ে লুকিয়ে 4-5টা প্রেম করি, আর তুই তুই তো সামনাসামনি। এমন চরিত্র থাকলে কোন মেয়ে প্রেমে পড়বে তোর? আরিফের কথা ফয়সালের মাথার উপর দিয়ে যাচ্ছে। অরিন বুঝতে পারছে আরিফ আর ফয়সাল যে একে অন্যকে চেনে। দাঁত দিয়ে আঙ্গুল কামড় দিয়ে আদিবাকে ইশারা করে বলল সে যে একটা অঘটন ঘটিয়ে ফেলেছে। ফয়সাল বলল, পাগলের মতো কি সব বলছিস, স্পষ্টভাবে বল। আরিফ কিছু বলতে যাবে, তার আগে অরিন এমন একটা কাজ করে বসলো যাতে আরিফের চোখ কাঁপালো। রসগোল্লার মতো চোখগুলো তাকিয়ে আছে অরিনের দিকে। অরিন আরিফের মুখ চেপে ধরে অন্য হাত আরিফের ঘাড়ে রেখে চিমটি কেটে মিষ্টি হাসি দিয়ে বলে উঠল, আসলে হয়েছে কি ফয়সাল ভাই, আপনার এই বন্ধুর সাথে আমার 2 মাসের পরিচয়। তো উনি আমাকে অনেকবার প্রপোজ করেছে, রাজি না থাকায় এখন সে নালিশ জানাতে আসছে আপনার কাছে। একটু বুঝিয়ে বলুন আপনার এই অকেজো বন্ধুকে যে একটা মেয়ের ভালোবাসা পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়। আরিফ যেন অরিনের কথার জালে আটকে পড়ে চুপচাপ হয়ে গেছে। সে হিসাব করছে তাদের পরিচয় 1 সপ্তাহ হলো না, কিন্তু এই মেয়ে বলছে 2 মাস। এক বাজার থেকে কিনে আরেক বাজারে বেশি দামে বিক্রি করে ফেলবে এই মেয়েটাকে। ফয়সাল তখন অট্ট হাসিতে মেতে উঠল। ছি আরিফ, তোর থেকে এমন কিছু আশা করিনি। বাই দ্য ওয়ে, শালিকা, যাও তোমরা পিছনের সিটে বসে নিজেদের মধ্যে সব কিছু ঠিকঠাক করে নাও, আর ওইদিকে আমরাও। অরিন যেন হাফ ছেড়ে বাঁচল, কিন্তু এখনও আরিফের মুখ দেখে বোঝা যাচ্ছে সে বলে দিবে ফয়সালকে। তাই কোনো রিস্ক না নিয়ে আরিফের হাত ধরে টেনে পেছনে গিয়ে বসে পড়ল। আদুরি সব কিছু ভালো করে লক্ষ্য করে মুখ ফুলিয়ে বলল, আগে জানলে কখনই আসতাম না। তোমরা সবাই কাপড় হয়ে ঘুরতে যাচ্ছ, আর আমি কি না একে একে ঘুরবো? আদিবা চোখ পাকিয়ে কড়া গলায় বলল, বাচ্চা মেয়েদের মতো থাকবে, একদম বড়দের কথা মতো কথা বলবে না। বেশি পক পক করলে গাড়ি থেকে নামে বাসাতে আসবো। ওকে দেও, আমিও গিয়ে আব্বুকে বলবো। জানো আব্বু, আপু না ওই রাজাকারের বাচ্চার সাথে সাজে ঘুরতে যাচ্ছে। ওরা পালিয়ে গিয়ে বিয়ে করবে, তখন দেখবে তোমার কি হয়। একদম মিথ্যা কথা বলবে না, আমার কোনো সম্পর্ক নেই এই লোকটির সাথে। না থাকুক, আমাকে না নিয়ে গেলেও বলে দিব। গুড গার্ল। ফয়সাল তখন আদুরিকে জিজ্ঞাসা করলো, বাই দ্য ওয়ে, এই রাজাকারের বাচ্চাটাকে? আদুরি তখন দাঁত বের করে হেসে দিয়ে বলল, তুমি? আব্বু তো তোমাকে রাজাকারের বাচ্চা বলেই জানে। শ্বশুর মশাইয়ের প্রতি এক রাশ রাগ হলো ফয়সালের। মনে মনে ভাবতে লাগলো সাজেক থেকে আসার পরেই শ্বশুর মশাইয়ের একটা ব্যবস্থা সে করবে। আদিবার চিন্তা হচ্ছে অরিনকে নিয়ে, পেছনে তারা দুজন কি করছে কে জানে। বাস এখনো ছাড়েনি, তাই সে সিট থেকে দাঁড়িয়ে উল্টো ঘুরে পেছনে তাকিয়ে দেখল অরিন বেশ রেগে আছে। আরিফ তাকে টিজ করছে। আদুরি চিপসের প্যাকেট জানালা দিয়ে ফেলবে বলে ফয়সালের কোল থেকে নেমে জানালার কাছে গিয়ে হাত বাড়ালো। তখনই বাস ছেড়ে দেওয়াতে 2 বোন এসে ফয়সালের গায়ের উপর পড়ে গেল।
বাবা, আগে একটা পাই না, এখন দুজনেই দেখছি আমার কোলে ওঠার জন্য পাগল হয়ে গেছে। একেই বলে ভালোবাসা। ভালোবাসা না চাই, ইচ্ছে করে পড়িনি, বাস ছেড়ে দেওয়াতেই পড়ে গিয়েছি। আদিবা নিজের সিটে গিয়ে বসলো। আদুরি ফয়সালের কোলে চিপস খেয়ে ফয়সালের প্যান্টে হাত মুছতে লাগলো। বেচারা ফয়সাল মুখ বুজে সব সহ্য করতে লাগলো। অন্যদিকে ওই তুমি মিথ্যা কেন বললে? আমাদের পরিস্থিতি কিভাবে 2 মাস? মাথার ভেতর ঘিলু আছে আপনার? আপনি যদি বলতেন সত্য কথাগুলো, তখন আপনার বন্ধু আমাকে তো মরিচ ছাড়া চিবিয়ে খেত। ও গড, কেন যে আমাদের 2 নিষ্পাপ বান্ধবীর সাথে আপনাদের 2 বন্ধুর দেখা হলো? জীবনটা তেজপাতা বানিয়ে ফেলতেছেন এখন। আমার সামনে হারি কোনোদিন গুড শব্দটি ইউজ করবে না। পছন্দ করি না আমি এই শব্দ, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে রাসূল আপনি বলে দিন তিনি আল্লাহ, যিনি এক ও অদ্বিতীয়। আল্লাহ কারা মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, তার সমতুল্য বা সমকক্ষ কেউ নেই। আর যদি আমরা হিন্দুদের সান্দোক্য উপনিষদের দিকে যাই, তাহলে দেখা যাবে অধ্যায় 6 পরিচ্ছেদ 2 অনুচ্ছেদ 1 উল্লেখ করা আছে। বলো তিনি আল্লাহ, যিনি এক ও অদ্বিতীয়, স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় আর কেউ নেই। আর যদি গুডের সাথে ফাদার যুক্ত করি, তাহলে হয় গডফাদার, এর অর্থ দাঁড়ায় সৃষ্টিকর্তার বাবা, কিন্তু মহান আল্লাহ এর কোনো লিঙ্গ নেই। আর যদি গডের সাথে এ যুক্ত করি, তাহলে হয় গডস, এর অর্থ অনেকগুলো সৃষ্টিকর্তা, কিন্তু ইসলামে অনেকগুলো সৃষ্টিকর্তা বলে কিছু নেই, যার প্রমাণ হিন্দু ধর্মের শ্বেতা পত্র উপনিবেশ অধ্যায় 6 পরিচ্ছেদ 9 আছে। তার কোনো বাবা মা নেই, তার কোনো প্রভু নেই, তার চেয়ে বড় আর কেউ নেই। সুতরাং বলা যায় আমরা ইংরেজিতে গড নামে আল্লাহকে ডাকবো না, প্রয়োজনে অলমাইটি ব্যবহার করব। আল্লাহ ডাকটি কত মধুর, শুনতে যেমন ভালো লাগে, ডাকতেও তেমন ভালো লাগে আল্লাহ। অরিন অনেকটা অবাক হলো। সে ভাবেনি আরিফ এমন ধরনের কথা বলতে পারে। তাহলে তো আমরা অনেক বড় ভুল করি প্রতিদিন। ধন্যবাদ ভুল শুধরে দেওয়ার জন্য। ওহ হ্যাঁ, আপনি তো হিন্দু ধর্ম সম্পর্কে অনেক কিছু জানেন। ধর্ম পরিবর্তনের ইচ্ছা আছে নাকি? একদমই নয়। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে 2 জন হিন্দু ফ্রেন্ড ছিল, সেই কারণে একটু জানি। তবে ধর্ম পরিবর্তন করে নাস্তিক হতে চাই না। আমি মুসলমান, এটা আমার বড় পরিচয়। ভীষণ অবাক আর খুশি হলো অরিন। আরিফের মুগ্ধকর কথাবার্তা তাকে মুগ্ধ করে ফেলেছে। শান্ত চোখে তাকে কিছুক্ষণ দেখলো আরিফকে। আরিফ ভ্রুকুচকে তাকাতেই সে চোখ ফিরিয়ে নিয়ে বাইরের দিকে নজর নিক্ষেপ করলো। আরিফ ভাবলে হীনভাবে বলল, আমরা কি বন্ধু হতে পারি? বন্ধু তো হতেই পারি, কজ তোমার জন্য প্রাণপ্রিয় বন্ধুকে মিথ্যা বলেছি। তোমার হেল্প করানোর জন্য হলেও তো বন্ধু হতে পারি আমরা। কয়েক মিনিটে আরিফের কথায় মুগ্ধ হয়ে অরিন রাজি হয়ে পড়ল। নিঃশ্বাস ছেড়ে দিয়ে মনে মনে একটা কবিতা বলল আরিফ। আমি জয় করেছি আজ বিশাল সিন্ধু, জয় করেছি পর্বতমালার হিমালয়, যা ছিল অসাধ্য করেছি যেন সব সাধ্য। ফয়সাল বেশ কিছুক্ষণ ধরে তাকিয়ে আছে আদিবার দিকে। আদুরির কারণে সে কিছুই বলতে পারছে না। হাজার হোক ছোট বাচ্চা, তার সামনে এমন আচরণ করা উচিত নয় যার ফলে খারাপ কিছু হতে পারে। আদুরি ফয়সালকে জড়িয়ে ধরে চিন্তা ভাবনাহীনভাবে ঘুমিয়ে পড়েছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে নিশ্চিন্তে এই বুকে ঘুমোতে পারবে, যেখানে তার কোনো ভয় নেই। এই প্রথম ফয়সাল তার বুকে কিছু একটা অনুভূতি বুঝতে পারল। ছোট একজন ভাই অথবা বোন থাকা কতখানি জরুরি এখন সে বুঝছে। আদুরির মাথায় এক হাত বুলিয়ে দিয়ে আরেক হাতে জড়িয়ে ধরে চোখ বন্ধ অনুভূতি নিতে শুরু করলো। আদিবার নজর এই 2 ব্যক্তির উপর। মনে হচ্ছে ফয়সাল ও আদুরি একে অন্যের বহু পরিচিত। যে কেউ দেখলে ভাববে এই ছেলে হয়তো এই বাচ্চাটির বাবা, নয়তো ভাই। দৃশ্যটি ক্যামেরা বন্দি করে রাখলো আদিবা। চুলগুলো খুলে দিয়ে জানালার বাইরে তার দৃষ্টি। হঠাৎ করে ফয়সাল বলে উঠল, এই শোনো, এই মেয়ে, আরে তোমাকেই বলছি, এই মেয়ে, এই আজব তো, তোমাকে জলজান্ত একটা মানুষ ডাকছে, তুমি শুনছো না? ফয়সালের কণ্ঠস্বর কানে আসলেও না শোনার ভান করে বাইরে তাকিয়ে আছে আদিবা। সে চায় আরও ডাকুক তাকে। ডাকতে ডাকতে যখন বিরক্ত হবে, তখন আরও বিরক্ত করার জন্য তো সে আছেই। প্রচণ্ড বিরক্ত হয়ে ফয়সাল আদিবার চুল ধরে টেনে বলল, চুলগুলো খোপা করবে নাকি কাঁচি দিয়ে কেটে ফেলবো? আমার চুল খোলা রাখবো নাকি খোপা করব, সম্পূর্ণ আমার ইচ্ছা, আপনি বলার কি?
তোমার অবাধ্য চুলগুলো আদুরিকে জ্বালাচ্ছে। তাড়াতাড়ি খোপা করো, নয়তো ওর ঘুমের অসুবিধা হবে। আদিবা খেয়াল করলো আসলেই তার লম্বা চুলগুলো আদুরির মুখে গিয়ে পড়েছে। এই প্রথম তার মনে ফয়সাল সম্পর্কে অন্য এক ধারণা সৃষ্টি হলো। নিজের চুল খোপা করে চোখ বুজে সেটে হালান দিয়ে শুয়ে রইল সে। প্রায় 6 থেকে 7 ঘন্টা পর এসে পৌঁছালো সাজেক। ঠান্ডা পরিবেশ, আকাশে চাঁদ তারা না থাকলেও জায়গাটা তাদের ভীষণ আকর্ষণ করছে। 2টা রুম বুক করা হলো। একটিতে থাকবে অরিন, আদিবা ও আদুরি, অন্যটিতে ফয়সাল ও আরিফ। সারাদিনের ক্লান্তি তাদের সবাইকে ঘিরে ধরেছে। ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিতেই সবাই ঘুমিয়ে পড়ল। রাত 11টা। আদিবার প্রচণ্ড ক্ষুধা লাগায় ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখলো সে অচেনা মানুষটির চেনা নাম্বারটি তাকে রাত 9টায় 3টে কল দিয়েছে। তড়িঘড়ি করে ফোনটা নিয়ে সেই নম্বরে ডায়াল করতেই দেখলো ফোন বন্ধ। মনে মনে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনি মানুষটি বড় অদ্ভুত। যেখানে রাত বাড়তে ছেলে মেয়েদের চোখের ঘুম কেড়ে নেয় এই মুঠো ফোন, সেখানে আপনি ফোনটা বন্ধ করে ঘুমাচ্ছেন। অদ্ভুত বলেই আপনার সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে, কিন্তু এই ভালো লাগা কখনোই ভালোবাসা হতে পারে না, কারণ আমরা দুজন ভিন্ন প্রকৃতির মানুষ। আমি জানি আপনি আমাকে কিছু বলতে চান, সব বোঝার সত্ত্বেও আমি এড়িয়ে চলি, কারণ আমি চাই আমরা অজানা থেকে বন্ধু হয়ে থাকতে, যে সম্পর্কের কোনো নাম নেই, শুধু আছে অনুভূতি। ফোনটা বিছানার উপরে রাখলো। অরিন ও আদুরি বেঘুরে ঘুমাচ্ছে, কিন্তু তার চোখের ঘুম এখন আর আসবে না। তাই ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দরজাটা খুলে বারান্দা দিয়ে একদম কর্নারে গিয়ে দাঁড়ালো। মৃদু বাতাসে তার খোলা চুলগুলো বারবার এলোমেলো হয়ে তুল খাচ্ছে। আকাশে কয়েকটা তারা আর অর্ধেক চাঁদকে দেখে মুচকি হাসলো। সামনে দেখা যাচ্ছে বিশাল পাহাড় দাঁড়িয়ে আছে। লাইটের আলোতে ভীষণ চমৎকার চারপাশটা বোঝা যাচ্ছে, তবে সাদা মেঘের ভেলা স্পষ্ট বোঝা না গেলেও অস্পষ্টভাবে ধরা পড়েছে আদিবার চোখে। হাতে ফোন না থেকে ভীষণ রাগ হচ্ছে তার। এই সময় তো কয়েকটা পিকসে তুলতেই পারত, কিন্তু এখন মোটেও তার যেতে ইচ্ছে করছে না রুমে। এত সুন্দর প্রকৃতির ভালোবাসা রেখে কি করে বা সে যাবে? বালিকা, তুই ভুল করিয়া খুলিস নি তোর চুল, না হয় আমি নয়ন জুড়িয়ে করতে পারি ভুল। নয়ন জোড়ানো রেশমি চুলে হৃদয় ছুঁয়ে যায়, আদর করে দেব তোকে আমার স্বপ্নে আয়। আবেগময় কণ্ঠস্বর শুনে পেছন ঘুরে ফয়সালকে দেখতে পেতে রেলিংয়ের উপর হাত রেখে উত্তর দিল আদিবা, আপনি এখানে ঘুমাননি? তোমার খোলা চুলের নেশায় যদি আমার চোখ থেকে না কাটে তাহলে ঘুমাবো কিভাবে? খোলা চুল তুমি বলে দাও, কেন মুগ্ধ না হবে কেউ তোমার মায়া? ফয়সালের কবি কবি ভাবের কথা শুনে মুচকি হাসলো আদিবা। ফয়সাল এবার সেই হাসির দিকে তাকিয়ে চোখ বন্ধ করে শ্বাস ছেড়ে বলল, আমাকে ভালোবাসা চায় না? তোমার আব্বু আর তুমি কেন আমাকে দেখতে পারো না? আমি তো খারাপ কোনো কাজ করি না, বরং লোকের উপকার করি। আমার কাজ নিয়ে তো তোমার কিংবা তোমার পরিবারের গর্ব করা উচিত। আদিবা কথা ঘোরানোর জন্য বলল, প্রচন্ড ক্ষুধা লেগেছে, কিছু খেতে পারবো? মুচকি হেসে উত্তর দিল ফয়সাল। চলো। রাতের খাবারে ছিল ব্যাম্বু চিকেন, যা ওখানকার বিশেষ খাবারের মধ্যে অন্যতম। এখানেও সেই বাঁশের সুনিপুণ ব্যবহার। আগুনের অনিয়ন্ত্রিত তাপে বাঁশের ভেতরে সিদ্ধ হয় মুরগির মাংস, আর সাথে পরোটা। খাওয়া শেষে ফয়সাল ও আদিবা রাতের সৌন্দর্য দেখতে এগিয়ে গেল হ্যালিপ্যাডের কাছাকাছি, যেখানে বেঞ্চের ধারে অর্ধেক চাঁদের আলোয় আলোকিত ছিল পুরো উপত্যকা। কয়েকটা তারা থেকে এখন শত শত তারা আকাশে বিরাজ করছে। হঠাৎ আকাশে হালকা মেঘ তাদের দুজনের চোখের মধ্যে ভেসে উঠল। দেখেছেন জায়গাটা কত সুন্দর? দেখেই চোখে নেশা ধরে যাচ্ছে। একদম তোমার এলোমেলো কালো চুলের মতো, যতবার দেখি ততবারই নেশাগ্রস্ত হয়ে পড়ি আমি। বড্ড অশুভ লোক আপনি। আচ্ছা বলেন তো, সাজেকের সবচেয়ে সুন্দর জায়গা কোনটি? সাজেকের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে কংলাক পাহাড় ও হ্যালিপ্যাড। কংলাক পাহাড়ের সৌন্দর্যের কথা আর বলার অপেক্ষা রাখে না। সাজেক ভ্রমণে আসা ভ্রমণ পিপাসুদের কাছে এক প্রধান আকর্ষণ এই কংলাক পাহাড়। এটি মূলত কংলাক পাহাড়ে অবস্থিত, যা সাজেক ভ্যালির একেবারে শেষ প্রান্তে অবস্থিত লুসাই জনগোষ্ঠী দ্বারা অধ্যুষিত একটি এলাকা। কংলাক পাহাড়ের পরেই আছে হেলিপ্যাডের কথা। সূর্যোদয়ের সবচেয়ে সুন্দর দৃশ্য দেখা যায় এই হেলিপ্যাড থেকে। সাজেক ভ্যালি নিয়ে দেখছি
পিএইচডি অর্জন করে ফেলেছেন। যখনই শুনেছি তুমি আসবে তখন থেকেই সাজেক নিয়ে পড়াশোনা করতে থাকি। অবাক হয়ে গেল আদিবা। সাজেক নিয়ে পড়াশোনা করা যায় নাকি? মনের ভেতর লুকিয়ে থাকা কৌতূহল নিয়ে প্রশ্ন ছুড়ে বলল, সাজেক নিয়ে পড়াশোনা আমার হয় নাকি? না, আসলে সাজেক ভ্যালি সম্পর্কে জানার জন্য গুগল ম্যাপ, ইউটিউব, এমনকি বন্ধুদের কাছ থেকে অনেক কিছু জেনেছি। কোথায় কি আছে, কোন জায়গায় ভীষণ সুন্দর, এই আর কি। তোমাকে তো ঘোরাতে হবে, তাই না? বিয়ের পর আমরা শুধু ঘুরবো, কেমন? অসভ্য লোক। আমি একটা বলি, উনি আরেকটা বলে। রুমে চলুন, আদুরি উঠে পড়বে। আদুরির কথা মনে হতে ফয়সাল বলল, বুড়িটা কিছু খেয়েছে? অরিনও মনে হয় খায়নি কিছু। ওরা ঘুমাচ্ছে। ফয়সাল দোকান থেকে কিছু খাবার প্যাকেট করে নিয়ে গেল। রিসোর্টে গিয়ে আদিবার হাতে 2টা খাবারের প্যাকেট তুলে দিয়ে বলল, রাতে না খেয়ে থাকা শরীরের জন্য ক্ষতিকর, এখন ওদের ডেকে খাইয়ে দেবে। আর শোনো, জোরে জোরে ডাকবে না, আস্তে আস্তে ভালোবেসে ডাকবে। ঘুমানো ব্যক্তিকে জোরে ডাকলে তার ব্রেনের সমস্যা হয়, বুঝছো? আদিবা তার মাথা এদিক ওদিক হেলিয়ে বোঝালো সে বুঝেছে। খাবারের প্যাকেট নিয়ে রুমে যেতে নিলেই আচমকা ফয়সাল হাত ধরে টান দিয়ে একদম কাছে মিশিয়ে আদিবার চুলে মুখ ডুবিয়ে চুলের উপর ভালোবাসার পরশ এঁকে দিয়ে মুচকি হেসে বলল, নেশাটা কমানোর জন্য এছাড়া আর কোনো উপায় নেই। সরি আদু, লাভ ইউ। যাও ঘুমিয়ে পড়ো। আদিবা আর কথা বাড়ালো না, সে চলে গেল রুমে। রাতে আদুরিকে আর অরিনকে ঘুম থেকে উঠিয়ে খাবার খাইয়ে দিয়ে 3 জন একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে গরম চা হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে সূর্যোদয়ের আমেজ উপভোগ করছে আদিবা ও অরিন। আদুরি এখনো ঘুমাচ্ছে। অরিন আকাশপানে তাকিয়ে থেকে বলল, শুভ্র মেঘের পিছু পিছু ছুটে যেতে কার না ইচ্ছা করে, মেঘের ভেলায় হারিয়ে যেতে। আকাশের মেঘদের সাথে কথা বলতে চায় না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু কংক্রিটের এই শহরে মেঘেদের নাগাল পাওয়া দায়। তাই তো মানুষ মেঘের রাজ্যে গমন করার জন্য ছুটে আসে এই সাজেক। চোখের সামনে যখন বিশাল বড় পাহাড় আর শুভ্র মেঘের ছোঁয়া পাওয়া যায়, তখন এই মন বারবার বলে ওঠে, কংক্রিটের শহরে না থেকে চলে আয় প্রকৃতির সবুজ রঙের দেশে, চলে আয় শুভ্র রাঙা মেঘের দেশে। আদিবা শব্দ করে চায়ের কাপে চুমুক দিয়ে বলল, ভদ্রতা খাতিরে নিঃশব্দে চায়ের কাপে চুমুক দিয়ে এসেছি এতদিন, কিন্তু আজ প্রকৃতির সাথে থেকে মনের ভেতরে থাকা বড়লোকের ভাবটা কমিয়ে ভীষণ ভালো লাগছে। নিঃশব্দে চায়ের কাপে চুমুকের নেই কোনো আনন্দ, কিন্তু শব্দ করে চায়ের কাপে চুমুক দিলে মনে হয় কাপটা বলছে, আজ বেজেছে নুপুরের শব্দের মতন তোমার ঠোঁটের শব্দ, আমার গায়ে এসে লাগছে। এই শব্দে আমি বারবার হারাতে চাই, কিন্তু তোমরা ভদ্রতার নাম করে বড়লোকী স্বভাবের কারণে আনন্দ থেকে বঞ্চিত হই আমি। আদুরি, আদিবা ও অরিন সামনে, তাদের পেছনে ফয়সাল ও আরিফ। আদুরি একবার পেছন দিক ফিরে অট্ট হাসিতে ফেটে উঠল। আদুরির হাসির অর্থ বাকি 4 জন বুঝতে না পেরে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। আদুরি ভাব নিয়ে বলল, ফ্রিতে বডিগার্ড পাওয়া কি যে সেই কথা। শোনো তোমরা, আমরা কিন্তু ফ্রিতে সার্ভিস নেব না। যেহেতু তোমরা পাহাড়ে দিচ্ছ, তাই ভাবছি তোমাদের একটা করে চকলেট দিব। যত যাই হোক, বডিগার্ড বলে কথা। আদুরির কথা শুনে অরিন ও আদিবা হাসতে হাসতে হাঁটা দিল। আরিফ তো রেগে আগুন। আদুরিকে ধরতে আসবে তখনই ফয়সাল ওর হাতটা চেপে ধরে বিড়বিড় করে বলল, শালা, আমার প্রেমে হারিকেন ধরাতে যাচ্ছিস? চুপচাপ সহ্য কর, পরে সুদে আসলে আদায় করব। আদুরি তার ছোট্ট 2 হাত দিয়ে দূরবীন বানিয়ে আশেপাশে ভালো করে দেখে বলল, দেখো, কত কত ছেলেরা আমার দিকে তাকিয়ে আছে। সুন্দর মেয়ে দেখলে এই ছেলেদের চোখে যেন তারা পড়ে। যাই হোক, আমার আবার অহংকার নেই সুন্দরী বলে। আরিফ ফিসফিস করে বলল, সুন্দরী হয়েছে বলে মাথা খেয়ে নিচ্ছে। এই মেয়ের বয়স তো আসলে 100 ছেলেকে ভিজনে ঘোরাবে, আমি শিওর। বেশ কিছুক্ষণ হাঁটার পর হাঁপিয়ে উঠল আদুরি। কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, 2 জন বডিগার্ড রেখেছি আমি হাঁটার জন্য। 2টোই দেখতে হিরোর মতো, কিন্তু কাজকর্মের জিরো। দেখেছে বাচ্চা মেয়েটা হাঁটতে হাঁটতে কান্না করেছে, ওই একটু কুলে নিয়ে হাঁটবে, তা না করে একা একা হাঁটছে। চি, এদের কাছে তো বোনের বিয়ে কিছুতেই দিব না। ফয়সাল চেঁচিয়ে উঠে বলল,
মাপ চাই বোন, আয় কোলে আয়। আমার ওজন নিতে পারবে? তোমাকে আর তোমার বোনকে দুজনকে একসাথে নিতে পারবো, এখন চলে আসো। শর্ত আছে। কি? হিরোরা যেভাবে কুলে নেয় সেইভাবে নিতে হবে। মনে রেখো, আমার ওজন কিন্তু 18 কেজি। ফয়সাল আদুরির কথা কানে না তুলে কোলে নিয়ে হাঁটতে লাগলো। অরিন ও আদিবা কথা বলতে বলতে যাচ্ছে, ওদের কোনো হুঁশ নেই পেছনে কি হচ্ছে। অরিন আরিফকে দেখার জন্য পেছনে ঘুরে দেখলো আদুরি ফয়সালের কোলে। ওই দেখ, ফয়সাল ভাই আদুরিকে কোলে নিয়েছে, কিন্তু ভাই কিন্তু তোকে সত্যিই ভালোবাসে। আদিবা পেছনে ঘুরে দৃশ্যটা দেখে মুচকি হেসে আবারও হাঁটতে লাগলো। সারাদিন ঘোরাঘুরি করার পর ভীষণ ক্লান্ত তারা। রাত 8টায় শুয়ে পড়লো সবাই। রাত 1টা হঠাৎ আদিবার ফোনটা বেজে উঠতে চোখ কচলাতে কচলাতে ফোনের দিকে তাকিয়ে নম্বরটি দেখে চমকে উঠল সে। অজানা মানুষটির চেনা নম্বরটি। এত রাতে তো ফোন কখনো দেয়নি। সমস্যা হয়েছে কিনা জানার জন্য আদু ফোন রিসিভ করতে ও পাশ থেকে ভেসে উঠল মধুর একটি কণ্ঠ। ভীষণ বিজি এখন, তাই না? ফ্রেন্ডের সাথে ঘুরতে আসছি তো আমি, তাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় গিয়েছে? সাজেক। নামটি বহুবার শুনেছি, কিন্তু যাওয়া হয়নি। জীবনে হবে কিনা সন্দেহ। তাছাড়া মনের ভিতর ভ্রমণের কোনো ইচ্ছা নেই। যে টাকা নিয়ে ঘুরবো সে টাকা দিয়ে 3 বেলা পেট ভরে খেতে পারবো পরিবার নিয়ে। ঘোরাঘুরি হলো বড় লোকের। আপনি বললে আমি সাহায্য? আদিবার বলার আগে ও পাশের লোকটি বলে উঠল, না খেয়ে মরতে রাজি, কিন্তু পরের টাকা দিয়ে ঘুরতে রাজি নয়। অনেক কথা বলার আছে তোমাকে, শুনবে? যদি বিজি না থাকো। আদিবার সারাদিনের ক্লান্তি নিমেষে উদাও হয়ে গেল। ফোনটা হাতে নিয়ে বাইরে দাঁড়িয়ে প্রকৃতির সাথে থাকতে থাকতে সে শুনতে চায় অজানা মানুষটির কথা। শুনবো। আজ আকাশে গোল চাঁদ, চাঁদের আশেপাশে মেঘেরা খেলছে। কেউ আঁকছে লম্বা লম্বা ঘোড়া, কেউ বা আঁকছে স্তূপের মতো একত্রে মিশিয়ে ফেলা, আবার কেউ আঁকছে গোলাকার বৃত্ত। রাতের আকাশের এই আর্টের খেলা ভীষণ ভালো লাগছে আদিবার। তোমাকে অনেক কথা বলতে চাই, কিন্তু সময়ের অভাবে বলা হয়নি। তাই আজকে আধা ঘন্টা কথা বলে মনের যাবতীয় কথা বলে দিব তোমাকে। আদিবা ভয় পেল। আজ যদি এই মানুষটা তাকে প্রপোজ করে সে কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারবে না, কারণ এই মানুষটার প্রতি তার মায়া, ভালো লাগা, মোহ ছাড়া আর কিছুই নেই। সারাদিন এই মানুষটার কথা তার মনে পড়ে না, কিন্তু রাত যখন 9টা তখনই মনে হয় যা কখনো ভালোবাসা হতে পারে না। এখন যদি রিজেক্ট করে তাহলে কি সে আর ফোন দেবে? নানান চিন্তা ভাবনা এলোমেলোভাবে আসছে আদিবার মাথায়। কি বলবেন? আমি নতুন চাকরি পেয়েছি, 15,000 টাকা বেতন। কষ্টের দিন এইবার শেষ হবে মনে হয়। গুড নিউজ তো, এটাই বলা ছিল। না, আসলে আমি একজন মেয়েকে পছন্দ করতাম। বলা যায় তাকে আমি ভালোবাসি, কিন্তু তার পরিবার কিছুতেই আমার মতো গরিব পরিবারের ছেলের সাথে তাদের বাড়ির মেয়ের বিয়ে দিবে না মনে হয় না। প্লিজ রাগ করো না। আদিবার দম যেন বন্ধ হয়ে আসছে। সে চায় না এসব শুনতে, কারণ এই মানুষটার কষ্টের মাঝে সে আর কষ্ট দিতে চায় না, কিন্তু তবুও তাকে শুনতে হবে। লোকটি বলে যাচ্ছে, চাকরি পাওয়ার পর আমি তার সাথে যোগাযোগ করি। পরে জানতে পারি সেও আমায় ভালোবাসে। ওর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানোর পর তার পরিবার রাজি হয়ে যায়। আদিবা যেন হাফ ছেড়ে বাঁচল। মিষ্টি হেসে বলল, তাহলে সাহেবের বিয়ে কবে? সত্যি বলতে আজ 2 দিন হলো আমার বিয়ে। তোমাকে 2 দিন ধরে ফোন দিয়ে যাচ্ছি, কিন্তু তুমি রিসিভ করছো না। সেই কারণে আজ সিদ্ধান্ত নিলাম গভীর রাতে ফোন দিব। শহরের মেয়েরা তো রাত জেগে ঘরবাড়ি পাহারা দেয়। কচু, কে বলেছে শহরে মেয়েরা রাত জেগে বাড়ি পাহারা দেয়? মজা করলাম, এখন বলো রাগ করনি তো? রাগ তো একটু লাগছেই, এত ভালো বন্ধু আমরা, কিন্তু আপনি আমাকে দাওয়াতই দেননি, ভাবির নাম বলেননি, কথা বলিয়ে দেননি। রাগ হওয়াটা স্বাভাবিক না? ওর নাম মিলি, এখনও ঘুমাচ্ছে। পরে একদিন কথা বলিয়ে দিব। আচ্ছা, এখন তো আপনার নামটা জানতেই পারি, বলুন প্লিজ। সুজন। রাখছি কেমন? অনেক রাত, ঘুমাতে হবে। আচ্ছা। সুজন ফোন কেটে দিল। আদিবার আজ ভীষণ খুশি লাগছে, ইচ্ছে করছে নাচতে। এতদিন পর সে অজানা অচেনা মানুষটির নাম জানতে পেরেছে। সব থেকে বেশি খুশি হয়েছে যখন
জানলো সুজন তার ভালোবাসার মানুষটিকে অর্ধাঙ্গিনী হিসেবে পেয়েছে। ফয়সালের কথা ভাবতেই তার সমস্ত শরীর শিউরে উঠল। ফয়সাল নামক মানুষটিকে দেখলেই মনের ভেতর আলাদা এক অনুভূতি সৃষ্টি হয় তার। আদুরির প্রতি কেয়ার, ভালোবাসা দেখে ভালো লাগতে শুরু করেছে তার। পরের দিন অর্ধেক সময় তারা ঘোরাঘুরি করলো। আদিবা একটা জিনিস খেয়াল করলো, যখন বাড়িতে কথা বলে তখন আদুরি দূরে চলে যায় ফোন নিয়ে। আদুরির মাথায় কি চলছে জানা নেই তার। বাচ্চা মেয়ে বলে আর কিছু ভাবলো না আদিবা। একটু দূরে অরিন ও আরিফের মারামারি দেখে হাসছে সবাই। আইসক্রিম কিনেছিল অরিন। আরিফ এসে পুরো আইসক্রিম নষ্ট করে দেওয়াতে এখন মারছে আরিফকে। ফয়সাল ঝুঁকে এসে আদিবার কানে ফিস ফিস করে বলল, আমিও তোমার হাতে মার খেতে চাই আদু, শখ কত। অনেক শখ, প্লিজ মারো আমাকে। আদিবা সুযোগের সদ্ব্যবহার করলো। কয়েকটা ধুমধাম কিল বসিয়ে দিল ফয়সালের পিঠে। রাতে ঠিক করলো সবাই মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে। মেয়েদের রুমে আসলো আরিফ ও ফয়সাল। বোতল ঘুরিয়ে প্রথমে আসলো আদুরির কাছে। আরিফ জিজ্ঞাসা করলো, ট্রুথ নাকি ডেয়ার? ভিতরা ট্রুথ নেয়, যেহেতু আমি সাহসী, সো ডিয়ার। ছোট সালে এবার তোমাকে ভাগে পেয়েছে। দাঁড়া, তোমাকে আজ এমন ডেয়ার দিব জীবনে আর আমাদের সাথে লাগতে আসবে না। কি হলো বডিগার্ড, বলো কি ডিয়ার? তুমি 30 মিনিট আমার হাত পা মেসেজ করে দিলে চুল টেনে দিবে। খেলবো না আমি, ইউ পচা। ওকে, তুমি যে ভীতু বুঝতে পেরে গেছি আমি। আমি বুঝতে নয়। তাহলে পূরণ করো ডেয়ার। আদুরি বাধ্য মেয়ের মতো আরিফের চুল টেনে দিচ্ছে। মনে মনে তো বকা দিচ্ছেই। এইবার আসলো ফয়সালের কাছে। সাথে সাথে ফয়সাল বলল, ট্রুথ। জীবনে এমন কিছু করেছেন যে আপনি করতে চাননি, কিন্তু কোনো কারণে সেই কাজটি করতে হয়েছে? প্রথম যে কাজটা করতে না চেয়েও করেছিলাম তা হলো ভার্সিটির ল্যাবে তোমাকে ভয় দেখিয়ে ঘাড় আঁচড় কাটা। ইচ্ছা করে করিনি, একটু মজা করার জন্য। আদিবা ও অরিন চমকে উঠল। তাহলে সেদিনের সেই কঙ্কাল তাকে আঁচড় কাটেনি, কেটেছে এই বজ্জাত ফয়সাল। রাগে দৃশ্যে নিক্ষেপ করে আদিবা বলল, সেই দিন আপনার দুষ্টুমির জন্য আমি কত ভয় পেয়েছি জানেন। হার্ট অ্যাটাক হলে কি করতেন? বাই দ্য ওয়ে, আপনি কি দেখতে পাইনি কেন? রুমটা অন্ধকার ছিল, তাছাড়া ওই রুমের দেওয়ালে আড়ালে আর একটা দরজা আছে। আমার যত কাজ ওখানে বসেই করি আমি। তোমাকে ভয় দেখে আমি ভিতরে চলে যাই আর তুমি ভয় পেয়ে দৌড়ে পালাও। আবারও বোতল ঘোরানো হলো। এইবার আসলো অরিনের কাছে। আদুরির ডেয়ার দেখে সে ভয়ে বলল, ট্রুথ। আমার পছন্দ করো? হুম। মিথ্যা বলে খেলতে আসো কেন? সেই দিনের বাসে যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো পছন্দ করে ফেলেছি। আরিফ পারছে না জড়িয়ে ধরতে। তার এখন নাচতে ইচ্ছে করছে। খুশিকে দমিয়ে রেখে আবারও খেলায় মনোযোগ দিল। এইবার আসলো আরিফের দিকে। ভাব দেখে এসে বলে উঠল, ডেয়ার। আদুরির লাফ দিয়ে আরিফের কোলে বসে চেঁচিয়ে বলে উঠল, এখন তুমি আমার হাত পা ম্যাসাজ করবে, শুধু আজকে নয়, যতদিন এখানে থাকবো ততদিন। চকলেট দিব অনেকগুলো। আদুরির কথা শুনে সবাই হাসলো, কিন্তু বেচারা আরিফের মুখ কষ্টে দুঃখে ভরপুর ছিল। আজ রাতে সুজন ফোন দেয়নি, আদিবাও দিল না। জানালার ধারে দাঁড়িয়ে পাহাড় দেখছে সে। পেছন থেকে অরিন জড়িয়ে ধরে বলল, ফয়সাল ভাইয়া কিন্তু অনেক ভালো। আমি জানি তোরও ভীষণ ভালো লাগে। আগে তো দেখেছি ভাইয়ার সমস্ত ভিডিওতে তুই লাভ রিয়াক্ট দিতি। তোর জীবনের প্রথম ক্রাশ ছিল, তাহলে বিয়ের প্রপোজাল পেয়েও বারণ কেন করছিস? আমি বিয়ের পর ভালোবাসতে চাই, বিয়ের আগে প্রেম হারাম, তুই জানিস? ভাইয়া তো বিয়েই করতে চাইছিল, তুই তো রাজি হলি না। আব্বুকে পছন্দ করে না, তুই জানিস? আব্বু যে কি পছন্দ করে না তাকে আমিও পছন্দ করি না। কিন্তু তুই তো এখন ভাইয়াকে পছন্দ করিস। যদি পছন্দ না করতি তাহলে তুই প্ল্যান অনুযায়ী কাজ করছিস না কেন? আদিবা মাথা নিচু করে রাখল। যতবার সে ফাঁসাতে চায় ফয়সালকে ততবারই ব্যর্থ হয় সে। অরিনের প্রশ্নের জবাব তার নেই। কথা ঘোরানোর জন্য মুচকি হেসে বলল, ঘুম পাচ্ছে, সকালে কথা হবে। সকালে আদিবা বাইরে গিয়ে বেঞ্চে বসে অরিনের বলা রাতের কথাগুলো ভাবছে। এক বাটি আইসক্রিম নিয়ে আদিবার সামনে দাঁড়ালো ফয়সাল। আইসক্রিম দেখে হাতে নিল বাটিটা। চামচ দিয়ে আইসক্রিম তুলতে নিতেই আইসক্রিম সহ পানি মুখে এসে পড়ল আদিবার। ফয়সাল হাসতে হাসতে টিস্যু দিয়ে দুষ্টু হেসে বলল,
মুখ পরিষ্কার করতে করতে বলল আদিবা। অশুভ শয়তানের যমজ ভাই একটা। শুনলাম তুমি নাকি আমায় ভালোবাসো। কে বলেছে? আদুরি, অরিন। মিথ্যা। বিয়ের পর শুধু স্বামীকে ভালোবাসবো আমি। তাহলে চলো বিয়ে করে ফেলি। আমার আব্বু আপনাকে পছন্দ করে না, সো বিয়ে করার প্রশ্নই আসে না। শ্বশুরমশাই তো আমাকে হেব্বি পছন্দ করে। ওয়েট। ফয়সাল ফোন বের করে ফোন দিল। দুবার রিং হতে ওপাশ থেকে আদিবার বাবার কণ্ঠস্বর ভেসে আসলো। কি গো জামাই বাবা, মেয়ে আমার রাজি হয়েছে? শ্বশুরমশাই আপনার মেয়ে রাজি বিয়েতে। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আলহামদুলিল্লাহ। কবে আসবে জামাই বাবা? আপনার মুখে রাজকারের বাচ্চা ডাকাটাই ভীষণ ভালো লাগে শ্বশুরমশাই। অবাক হয়ে বললেন আদিবার বাবা। তুমি জানলে কি করে? নিশ্চয় আদরি বলেছে। জি, এখন থেকে আমাকে রাজকারের বাচ্চা বলেই ডাকবেন। ওই পাশ থেকে উনিও অট্ট হাসিতে ফেটে উঠলেন। আচ্ছা, রাজাকারের বাচ্চা। আদিবা যেন আকাশ থেকে পড়লো। ভ্রুকুসকে জিজ্ঞেস করলো, আব্বু আপনাকে জামাই বাবা ডাকেন? কাহিনী কি বুঝলাম না। কিছুদিন আগে ব্যাংকে তোমার বাবার নামে অনেক টাকা ব্যয় করার মামলা করা হয়। সেই মামলা থেকে আমার বাবা আর আমি তোমার আব্বুকে বাঁচাই। সেদিন আমার আব্বুর একটা দাবি, তোমাকে আমার কাছে বিয়ে দিতে রাজি হয় উনি। তোমার আব্বু বলেছিল তুমি রাজি থাকলে এই বিয়ে হবে। তাই তো যেদিন তুমি সাজেক আসার কথা বলছিলে, তোমার আব্বুই তো জানিয়েছিল আদুরিকে দিয়েছেন যেন তোমার মনের গতি উনি বুঝতে পারেন। ওই কারণেই তো আদুরি লুকিয়ে কথা বলে। ও তোমার আব্বুকে বলেছে তুমি আমায় পছন্দ করো। আদিবার এখন প্রচুর রাগ লাগছে। শেষমেশ ওর বাবা আর বোন ওর বিরুদ্ধে। তবে মনে মনে খুশি এসে প্রথম ক্রাশ নামক মানুষটিকে সে স্বামী হিসেবে পাবে বলে। ফয়সাল আদিবার হাতটা তার হাতের মুঠোয় নিয়ে বিয়ের প্ল্যান করতে ব্যস্ত। আদিবা তো লজ্জায় মাথা নিচু করে রেখেছে। আদুরি এই দৃশ্য ফোনে বন্দি করে বাবার কাছে পাঠিয়ে দিয়ে অরিনের কাছে চলে গেল। একটা কোকের বোতলে 2টা পাইপ লাগিয়ে খাচ্ছে অরিন ও আরিফ। দেখেই বোঝা যাচ্ছে তারা বেশ রোম্যান্টিক মুহূর্তে আছে। মনে মনে কষ্ট নিয়ে রুমে এসে 2 গালে হাত দিয়ে বলল আদুরি, ইস তুহিনের বাচ্চা, আজ তোকে ভীষণ মিস করতেছি। তুই আসলে তো আমরাও এখন কানামাছি কিংবা গুল্লাচুট খেলতাম। আপুর গোয়েন্দা হয়ে এসে বড্ড ভুল করেছি। অটুট থাকুক তাদের সম্পর্ক। সুজন যেন তার মিলিকে নিয়ে অভাবের মাঝেও ভালোবেসে সুখে থাকতে পারে। অরিন ও আরিফের খুনসুটি ভালোবাসা যেন কখনো না কমে। বিয়ের পর বৈধ সম্পর্কে ফয়সালকে স্বামী হিসেবে পেয়ে আদিবা যেন ভালো থাকে। তাদের দুমুঠো প্রেম যেন অটুট থাকে সবসময়। কোথাও যাইনি জানি, এখানেই আছি, যেখানে ভালোবাসা এত কাছাকাছি, যেখানে ফিসফিসি মায়া, কত কথা, যেখানে তুমি নয় কি ভীষণ আকুলতা। এই তো আমাদের দুমুঠো প্রেমের কথা।